শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। শীতের এই সুন্দর সকাল, যদিও একেবারে শীতের শেষ ভাগে রয়েছে, বসন্ত আসে আসি করছে। এই সময় অবশ্যই শরীরের যত্ন নিতে হবে, বিশেষ করে বাসার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, শিশু যারা রয়েছেন, এবং একই সঙ্গে অবশ্যই সবারই মনের যত্নটাও নিতে হবে। আসুন বরাবরের মতোই শুরু করি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়ে আয়োজন রয়েছে, পুরো রাঙা সকাল পরিবার তো আছেই, থাকছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর একটি সকাল। সাকি যেমনটা বলছিল যে বসন্ত আসি আসি করছে, আমি তো বলবো যে সাকি বসন্ত নিয়ে এসেছে আমাদের সেটে। সাকি শুভ সকাল। শুভ সকাল, খুব সুন্দর বলছো। অনেকটা তাই বলতে পারো। বসন্ত আসার আগেই তো আমাদের একটা প্রস্তুতি শুরু হয়ে যায় নানা দিক থেকে। বলো, তুমি বলছিলে যে নিজের শরীরের যত্নের পাশাপাশি মনেরও যত্ন নিতে হবে। বসন্তে কি আলাদা করে কোনো মনের যত্নের ব্যবস্থা আছে? বসন্ত না, আসলে সারা বছরই আমার মনে হয়, আমরা তো সব সময় বাড়ির বয়োবৃদ্ধ যারা আছেন, ছোট যারা আছেন তাদের কথা বলি, কিন্তু আসলে মনের যত্নটা আমার মনে হয় আমাদের সবারই সবসময় নেওয়া উচিত। একদমই তাই। তবেই না আমরা সবকিছু সুন্দরভাবে চিন্তা করতে পারবো। আমার মনে হয় যে পশু পাখির মধ্যেও সেটা ছড়িয়ে পড়ে, এই কারণেই বসন্তে কোকিল কুহু কুহু করে ডাকে। আজকে পুরোটা সময় আসলে যাকে নিয়ে আমরা থাকবো তার কাছেও বসন্তের গল্প শুনবো। চলো দর্শককে জানাই কে আছেন। প্রিয় দর্শক, আমাদের রাঙা সকালের আজকের অতিথি স্থাপত্য আলোকচিত্রী আসিফ সালমান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। কেমন আছেন? অনেক ভালো, থ্যাংক ইউ আমাকে করার জন্য। মানে আমি একটু নার্ভাস, বাট থ্যাংক ইউ। ঠিক আছে, আমরাও খুব আনন্দিত আপনাকে পেয়ে। আমরা সবসময় স্থাপত্য নিয়ে কথা বলি, স্থাপত্য আলোকচিত্র নিয়ে আমরা খুব মনে হয় কমই বসেছি না, বা জেনেছিও কম। আজকেও আপনার প্রোফাইলের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি, তারপর বাকিটা আপনার কাছ থেকে নিশ্চয়ই জানবো। আমরা একদম আপনার শৈশব দিয়ে শুরু করি। আপনার জন্ম সাতক্ষীরায়, সেখানে কি বেড়ে ওঠা? হ্যাঁ, ক্লাস 7 পর্যন্ত আমার আব্বুর ট্রান্সফারের চাকরি ছিল। ক্লাস 7 পর্যন্ত সাতক্ষীরা, তারপর যশোর। আচ্ছা, কেমন ছিল সেই সাতক্ষীরার গল্পটা আগে শুনতে চাই। সাতক্ষীরা তো সুন্দর জায়গা। সুন্দর, আর আমরা যেহেতু ছোটবেলা প্লাস বিফোর ইন্টারনেট এরা 90s, তো আরো সুন্দর আর কি। তখন একটা পাগলামি টাইপের ছিল, আর আমি একটু বড় কিউরিয়াস এবং দলছুট টাইপের। তো যেটা হতো যে ছোট শহর ছিল, সাইকেল নিয়ে বা হেঁটেই মানে বহুদূর চলে যেতে পারতাম আর কি। আপনার সম্পর্কে আমরা যেটা জেনেছি যে আপনি একটু কিছু হলেই বাড়ি থেকে চলে যেতেন। কোথায় যেতেন? যখন বেশি ছোট ছিলাম তখন আর কি, এটা খুব ইয়ে ছিল। আমাকে বাসায় রাখাটা খুব ইয়ে ছিল। আমি কিছু হলেই কোনো একদিকে দৌড় দিতাম আর কি। কি কাজ করতো মনে? তবে মানে বরাবরই যেটা আমাকে খুব বেশি ড্রাইভ করে সেটা হচ্ছে কিউরিসিটি। এখনো মানে যা কিছু করছি খুব যে স্ট্রাকচার কোনো প্ল্যানে করছি তা না, বাট কিউরিসিটি স্টিল নাও আমার মেইন ড্রাইভ পয়েন্ট। আচ্ছা, কি মানে কিসের প্রতি এত বেশি কিউরিয়াস থাকে? নতুন কিছু, এনিথিং নিউ সামথিং, মানে যেটা ঠিক স্ট্রাকচারে পড়তেছে না সেটা আমার খুব আগ্রহ করে। যেটা অলরেডি বোঝা যাচ্ছে যেটা এরকমই হয়, এটা খুব একটা হয় না। যেমন আমরা একটু শুনি, ছোটবেলার দুই একটা গল্প শুনি, এরকম মনে আছে কিনা? হ্যাঁ, অনেক কিছু আছে, এখন গুছাই বলতে গেলে কতটুকু পারবো জানি না। বাট ভাই যেটা বলছিলেন যে খুব ছোট যখন ছিলাম তখন তো এরকম বের হয়ে যাইতাম, আর একটু বড় যখন ছিলাম স্কুলে থেকে বেশি আসলে এগুলি করা হয়েছে বেশি, কারণ ওই যে প্রত্যেকটা দিন একই কাজ করতে হবে, এটা আসলে আমার জন্য সবসময় খুব ডিফিকাল্ট হয়ে গেছে, ছিল সোফার, এখনো আছে। একই কাজ বলতে রিপিটেড, যেটা আমি বুঝতে পারতেছি এটা এইভাবেই করতে হয়, ওইটাতে খুব একটা আর আগ্রহ তো থাকে না আর কি। এটা আই থিঙ্ক এটা যে কোনো ডিসিশনের জন্যই খুব বেশি ইমপ্যাক্ট তৈরি করে। কি করতেন পড়াশোনার পাশাপাশি, কি ভালো লাগতো? অল দ্য ক্রিয়েটিভ ওয়ার্কস, মোস্টলি ছবি আঁকা থেকে শুরু করে, লুকায়ে কবিতা লেখা থেকে শুরু করে, গল্প লেখা, ছবি তোলা করতেন না? প্রচুর অবভিয়াসলি। খেলাধুলার ব্যাপারে খুবই, অ্যাটলিস্ট যতদিন যশোর মানে লাস্ট ঢাকায় আসার পরে আসলে ঢাকায় তো মাটি নেই, সো ওই সুযোগ হয়নি। বাট হ্যাঁ, এইচএসসি পর্যন্ত ভয়ানকভাবে ছিল আর কি। আচ্ছা, ক্লাস 7 পর্যন্ত সাতক্ষীরাতে ছিলেন। সে সময়ের কিছু স্মৃতির মধ্যে যেটা আসে, আসলে পরিবার এমন একটা জায়গা, শৈশবে সেটা মনের উপর অনেক রকম প্রভাব ফেলে, অনেক দিক নির্দেশনা তৈরি করে দেয় পরবর্তী জীবনের। একটু পারিবারিক আবহাওয়াটা কেমন ছিল সেটা শুনি। আমার আব্বুর ব্যাংকার, উনি ট্রান্সফার যেহেতু ছিল, সো তখন সাতক্ষীরাতে ওনার পোস্টিং ছিল। আম্মু গৃহিণী, 3 ভাই বোন, আমি বড়। সো মধ্যবিত্ত বাঙালি পরিবার যেরকম হয় একদমই সেরকম। আর ওই যে তখনকার সময়টা সব থেকে ভালো অংশটা ছিল যে ইন্টারনেট ছিল না, তো ওইটার কারণে ইমাজিনেশনটা অনেক বেশি সুযোগ ছিল। আমার কাছে স্টিল মনে হয় যেরকম আমার গ্রামের বাড়ির পাশ দিয়ে একটা নদী আছে খেলপটুয়া, তো
আমার খুব ফেভারিট রাইটার হচ্ছে মার্ক টুয়েন, এবং আমি মোটামুটি ক্লাস 9 এর পর থেকে যেটুকু শিখছি আমার কাছে একটা মেজর ইম্প্যাক্ট তৈরি করছে মার্ক টুয়েন। ওর ছোট গল্প আমি একেবারে দাগায় পড়তাম, তো ওর একটা ইয়ে ছিল যে মিসিসিপি নদীর তীরে, তো ওইটা আমার খুব ইন্সপায়ার করতো আর কি। সো আমি বড় আমার আমি প্রিটি শিওর যে আমার যদি ওই শৈশব না থাকতো, ওই নদী ওই বিয়ে, স্টিল না আমার জন্য সার্ভাইভ করা ডিফিকাল্ট হইতো আর কি। সো ওইটা আমার স্কেপ রুট, ব্রেনের মধ্যে থাকে না একটা মানুষের একটা, তো ওইটা হচ্ছে ওই জায়গাটা আর কি। তো পরিবারের কথা যেহেতু বলছিলাম, আসলে শৈশবে এমন কিছু বিষয় থাকে যেমন বাবা মার কোনো অ্যাপ্রিসিয়েশন বা কোনো বিষয়ে একটু না করা, এই জিনিসগুলো দেখা যায় যে ওই সময় একটু মন খারাপ বা আনন্দ হলেও পরবর্তী সময় এসে মনে হয় যে বিষয়টা ঠিক ছিল, এরকম কোনো ঘটনা আছে? জানি না, আই থিঙ্ক না, মানে আমার অবভিয়াসলি মানে যেহেতু মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে, কেউই চায়নি যে আসলে ক্রিয়েটিভ কাজ করি, কারণ বাংলাদেশের ট্র্যাডিশনাল ধারণাই আছে যে ক্রিয়েটিভ কাজ করলে আসলে সার্ভাইভ করা ডিফিকাল্ট আর কি, বা ডেস্টিনেশনটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো হ্যাঁ বোঝাও সবাই একটু কঠিন। এতে থাকে। তো আমার যেরকম বাই জেনারেল হয়তো আমি প্রথমে ভাবতাম যে আমি চারুকলায় পড়বো, যেহেতু ওই দিকে বেশি ছিল, তো বাসার থেকে এটা ব্যাপার একেবারেই অ্যাকসেপ্টেবল ছিল না। সো স্থাপত্য ব্যাপারটা কিছুটা, ওই কলা স্থাপত্য কলা কিছুটা ওইটার একটা কম্প্রোমাইজড একটা পজিশন, বাট আমি জানতাম যে কোনোভাবে ট্র্যাডিশনাল কোনো এডুকেশন আমি থাকতে পারবো না, এটা নিয়ে আমি খুবই ডিটারমাইন ছিলাম। সো দ্যাটস ওয়াই মিডল তার মানে গ্রাউন্ডটা। ছোটবেলায় একটা স্বপ্ন ছিল চারুকলায় পড়ার? হ্যাঁ, সর্ট অফ। আচ্ছা, এটা এটা কিভাবে বিল্ড হলো নিজের মধ্যে? এই ক্রিয়েটিভ ওয়ার্ক আমি চাচ্ছিলাম একটা আউট অফ দ্য বক্স কোন একটা সাবজেক্ট যেখানে আমি এক্সপ্লোর করতে পারবো, যেটা অবশ্য এখন হিসাবে বললে আমার কাছে মনে হয় যে আর্কিটেকচার ইজ বেটার চয়েস, বাট ওই যে মানে ওয়াইডেন, আমি চাইতাম না যে কোনো একটা কিছুতে আটকায় যাইতে। ধরেন অনেক বেশিরভাগ জেনারেল সাবজেক্টে পড়লে যেটা হয়, আমার যেটা ধারণা ভুল হইতে পারি, বাট ওইটা নিয়েই কাজ করার একটা থাকে যে এইটা নিয়ে আমি করবো। আমার কাছে মনে হচ্ছিল যে যে ধরনের দুনিয়া ইভলভ হচ্ছে, এটা আসলে একটা ফিক্সড আইডিয়াতে না থাকাই ভালো। তো সেই হিসাবে আমার কাছে এখন ইনফ্যাক্ট আর্কিটেক্ট না হইলে আমার কাছে মনে হয় যে আর্কিটেকচার পড়া উচিত, কারণ আর্কিটেকচার এডুকেশন সিস্টেমটা 5 বছরে এমনভাবে ট্রেন করা হয়, অনেক বেশি কনফিডেন্স দেয়, প্লাস হচ্ছে এক্সপ্লোর করার সুযোগ থাকে। মানে একজন আর্কিটেক্ট যদি একটা অন্য কিছু করে, আপনি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেন, ও আর্কিটেক্ট, এটা খুব কম প্রফেশনে আছে আর কি। তো আমার কাছে মনে হয় যে ওটা একটা বিশাল অপরচুনিটি আর কি। আমরা পড়াশোনা থেকে সবকিছু ওই বিষয়গুলো আসলে জানবো, আরো খানিকটা সময় শৈশবে থাকি। আচ্ছা, প্লিজ। শৈশবে যখন ফেসবুক চালু হলো, তখন আমরা যতদূর জেনেছি আপনি পোয়েট অ্যান্ড পোয়েট্রি নামে একটা গ্রুপে যুক্ত ছিলেন। সেখানে কি ভালো লাগতো এবং নিজের কি করা হতো সেখানে? তখন আসলে কবিতার ভূতটা খুব ভালোই ছিল। যশোরে যখন ছিলাম আমরা কবিতার আসর টসর এগুলো করতাম, মানে লিটল ম্যাগাজিন এই ধরনের বন্ধুরা মিলে যারা একটু এই টাইপের কাজ করে, ওইটা নিয়ে খুব একটা তখন কবিতা নিয়ে আসলে অনেক বেশি সিরিয়াসনেস কাজ করতো। তখন আসলে ওই যে বাংলা টাইপিংটা অত ভালো ছিল না, আমরা বাংলিশ টাইপ করে তখন ফ্রেন্ডরা মিলে একটা গ্রুপ খুলে ফেললাম যে পোয়েট অ্যান্ড পোয়েট্রি। তো ওইটাতে আমরা সবাই শেয়ার টেয়ার করতাম। কি শেয়ার করতেন? অ্যাক্টিভিটি কি ছিল? মানে মেইনলি কবিতা, জাস্ট কবিতা। আপনারা মানে কি কবিতা লেখা শুরু করলেন মানে ওর যারাই লেখে, মানে বন্ধু বান্ধবের মধ্যে যারা একটু এই মনস্ক আছে, তারা সবাই দেখা যেত ওইখানে তখন পোস্ট করা শুরু করতো। খুব বেশি দিন হয়তো করছে তাও না, 1-1.5 বছর 2 বছর, মানে এইচএসসি তে ঢাকায় আসার পরে। খুব বেশি দিন হয়ও না, কিন্তু আমি বলবো এটা ওই সময় তো একটা সুন্দর গুড খুবই প্র্যাকটিস। সুন্দর এখনো, মানে এবং এখন পরবর্তীতে ধরেন আরো পরেও আসলে আরো অনেক গ্রুপে আমি ছিলাম, বাট ওই সময়টা একটু ডিফারেন্ট ছিল। তখন আসলে ওইরকম কোনো কে কি বলবে এরকম কোনো ছিল না, তো তখন জাস্ট শেয়ার করতেছি, আরেকটা ফ্রেন্ড কেউ একটা শেয়ার করতেছে, আমি একটা অল্প কয়েকজন এটা নিয়ে কথা বলতেছে, একটা ছোট্ট ক্লোজড কমিউনিটি, ওটা বেশ মজা ছিল তখন। এখন চিন্তা করলে বেশ মজাই লাগে, এখন হয়তো এটা পসিবল কিনা সেটা নিয়ে। কবিতা লেখা হয়েছিল ওই সময়? হ্যাঁ, প্রচুর, মানে আমার প্রচুর ডায়েরি পড়ে আসছে আসলে। আবৃত্তি করা হতো নিজের কবিতা, নিজে কখনো পড়া হতো কিনা? ইন্টারনালি মানে ফ্রেন্ডের মধ্যে বা দিয়েতে, কখনো মানে মানে কোনো স্টেজ বা ওইভাবে না। আজকে পড়বেন? না না প্লিজ না। না ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা একটু শুনি, আপনি আঁকাআঁকিও করতেন, কি আঁকতে ভালোবাসতেন? আমার জেনারেলি যখন শুরুর দিকে আঁকাআঁকি, তখন আসলে কোনো কিছু দেখে আঁকায় ফেলার একটা ছিল। আমার ফ্যামিলির সবাই কম বেশি, আমার ছোট বোনও ভালো ড্রয়িং করে, তো ওইটা ছিলই। পরবর্তীতে যখন একটু বড় হইলাম, তখন কার্টুনের প্রচুর নেশা করলো। তো তখন জানি না আপনার মনে আছে কিনা, যে আলপিন, তারপরে আরো কিছু পত্রিকা ছিল, তো তখন দেখা যাচ্ছে যে ওইগুলো নিয়ে খুব ফ্যাসিনেটেড ছিলাম। তখন কার্টুন নিয়ে প্রচুর সময় কাটাইতাম, প্রচুর ড্রয়িং করা হয়তো, অনেক কিছুই আসলে তখন ওই যে বললাম কিউরিওসিটি ড্রিভেন ছিলাম, তো একটা স্পেসিফিক কিছু না।
ছবি তোলাটাও আসলে ওই যে মানে এগুলো সবই ছিল, মানে ছবি তোলা বলতে আমার আসলে টেকনিক্যালি আমার ছবি তোলা হাতে করে আব্বু মানে আমার বাবার কাছ থেকে আমাদের একটা ইয়াসিকা ক্যামেরা ছিল যে 36টা রিলের। তো দেখা যেত যে আমার কোনো মামার বিয়ে বা এরকম কারণ আমার আত্মীয় স্বজন নিয়ে থাকলে আব্বু বলতো যে তুমি তুলো, আমার শেখাই দিল যে এই গ্রিডের মধ্যে থাকতে হবে এরকম। তো তখন আমি তুলতাম আর কি। এটা খুবই মানে ন্যাচারালি সামহাউ ওয়ার্ক করছে, কখনো আসলে আলাদা চিন্তা করা হয়নি যে একরকম শৈশবটা তো আপনার প্রকৃতির সান্নিধ্যেই কাটলো, নদী এবং বিভিন্ন গ্রাম প্রকৃতি না, এগুলো কি আসলে আপনাকে হেল্প করেছে কিনা এই যে ছবি তোলা কিংবা আঁকাকি করা, কবিতা লেখা? দেখা বা চিন্তা করাটাকে অনেক হেল্প করছে। স্পেশালি নদী আমাকে খুব বেশি হেল্প করে। আমার কাছে মনে হয়, যেহেতু আমি বলি সবসময় যে আমরা আসলে পানির দেশের মানুষ, তো স্পেশালি সাতক্ষীরার ওইদিকে প্রচুর পানি, ঘের, নদী। তখন তো আরো ইয়ে ছিল, আমার একটা ছোট সাইকেল ছিল, আমি দেখা যেত যে মানে তখন তো গুগল ম্যাপ ছিল না, তো কেউ হয়তো একজন বলছে যে ওই দিকে একটা নদী আছে বা সামথিং বা কোনো কিছু শুনছি আমরা, আমি আমার 2-3টা ফ্রেন্ড মিলে আমরা চালানো শুরু করতাম সাইকেল, এবং 1 ঘন্টা 2 ঘন্টা চালায় ওইখানে চলে যেতাম, যে তারপর কিছুক্ষণ বসে আবার চলে আসতাম। এই মানে ওই যে এখনকার মনে আপনি তো পরিবারের বড় সন্তান, সেই দিক থেকে কিছু রেস্ট্রিকশন ছিল, কিছু দায়িত্ববোধ আমার মনে হয়, সেটাও মনে হয় পরিবার থেকে ছোট থেকে আমরা বলি না যে তুমি বড়, তোমাকে বুঝতে হবে, তোমাকে দায়িত্ব নিতে হবে। আরে সেই সময় আসলে কি বুঝতে পারলেন বা কি বোধ নিয়ে আসলে বড় হচ্ছিলেন জানতে চাবো, আপনার সম্পর্কে ছোট করে জানাই, তারপর ফিরতে চাই। দর্শক, স্থপতি হওয়ার লক্ষ্য নিয়ে আসিফ সালমানের পথ চলা শেষ পর্যন্ত তাকে নিয়ে এসেছে স্থাপত্য আলোকচিত্রের জগতে। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য পড়তে গিয়ে তিনি উপলব্ধি করেন একটি স্থাপনা কেবল কাঠামো নয়, বরং একটি নিজস্ব ভাষা বহন করে। সেই ভাষাকে দৃশ্যমান করার আকাঙ্ক্ষা থেকেই শুরু হয় তার আলোকচিত্র চর্চা, যা ধীরে ধীরে শখ থেকে পেশায় রূপ নেয়। বন্ধু সাজিদুল ইসলাম শুভ্রর সঙ্গে স্থাপত্য বিষয়ক ম্যাগাজিন ডটের মাধ্যমে তার পেশাগত যাত্রার ভিত্তি গড়ে ওঠে। স্থপতি মুস্তফা খালিদ পলাশের তত্ত্বাবধানে কাজ করতে করতেই তিনি নিয়মিত স্থাপত্য আলোকচিত্রের দক্ষতা অর্জন করেন। 2019 সালে চাকরি ছেড়ে স্বাধীনভাবে কাজ শুরু করা আসিফের জন্য ছিল এক গুরুত্বপূর্ণ বাঁক। ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রকল্পের ছবি তার ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দেয় এবং আন্তর্জাতিক স্বীকৃতির পথ প্রশস্ত করে। পরবর্তীতে মেরিনা তাবাসসুমের নানা প্রকল্প এবং প্রদর্শনীতে তার কাজ বিশেষভাবে প্রশংসিত হয়। গত 6 বছরে 5 শতাধিক স্থাপত্য প্রকল্পের চাক্ষুষ নথি নির্মাণ করে তিনি নিজেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য আলোকচিত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আমরা আবারও চলে আসি আপনার কাছে। আমি যেটি জানতে চাচ্ছিলাম যে পরিবারের বড় সন্তান না, সেটি নিশ্চয়ই আসলে ছোটবেলায় ওই প্রেসার বা ওই বোধটা থাকারও কথা না, তারপরেও চাওয়া পাওয়া, নিজের মধ্যে দায়িত্ববোধটা কিভাবে তৈরি হয় মনে হয় থাকে ব্যাপারটা আর কি। আমার যেটা বরাবরই যেটা মনে হয়েছে যে সব মানে বাবা মা তো আসলে ভালোর জন্যই চাই, সো ওটা নতুন ইয়ে না, বাট যদি আপনি যেটা করতে চাচ্ছেন সেটা মানে আমি যখন এগুলো নিয়ে একটু ডিলেমায় থাকতাম, আমি সবসময় চিন্তা করতাম যে কোনটা সিলেক্ট করা বেটার, আমি যেটা চাচ্ছি নাকি বাবা মা যেটার দিকে বলতেছে। আমি লং রানে মানে হিউম্যান ব্রেনের সিমুলেশন যেটা বলে যায়, একটা ইয়ে করে মনে হয়েছে যে 2 পথে আসলে ফেইলারের চান্সও আছে, তো লং টার্মে যদি আসলে নিজেরটা সিলেক্ট করি, অ্যাটলিস্ট আই ক্যান সে যে আচ্ছা এটা আমার চয়েস ছিল, ওই রিগ্রেটটা থাকবে না। তো আই থিংক দ্যাট ওয়াজ আ বেটার ডিসিশন আর কি। খুব সুন্দর বলেছেন। আসলে আপনি যেমনটা বলছিলেন যে দুরন্ত শৈশবে আপনি বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন সময় ঘুরতে যেতেন, সেই সময়ের বন্ধুদের কথা এখন মনে পড়ে? যে শায়ানের সেই গানটার কথা মনে আছে যে এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা? অবশ্যই মনে পড়ে। তখন যারা ছিল তারা সবাই অবভিয়াসলি তার জায়গায় এখন ইয়ে হয়ে গেছে। আমাদের বয়সটা আসলে এমন যে সবাই একটু এখন যার যার ইয়ে নিয়ে কেবল হয়তো শুরু হচ্ছে, ক্যারিয়ার ইয়ে হচ্ছে, এরকম একটা জায়গা। তো হ্যাঁ, অবশ্যই মনে পড়ে, কারণ এবং বাট এটাও ট্রু যে আপনি ওই সেম জিনিসটা মনে হয় না আর পাবেন, কারণ ওই বয়সটা ওর যে মানসিকতা, আমাদের যে মানসিকতা ছিল, সেইটা এখন যখন আপনি বসতে যাবেন সেমটা ওয়ার্ক করবেন। এর মধ্যে অনেকগুলো বার্ডেনের লেয়ার অলরেডি অ্যাড হয়ে গেছে, তো হিউম্যান মাইন্ড ওইভাবে আসলে এখন ওটাকে নিবে না। তো তখন অবভিয়াসলি ওটা খুবই ইন্টারেস্টিং ছিল। মানে একা একা তো সবকিছু করা যায় না, স্পেশালি ধরেন অজানার উদ্দেশ্যে আমরা সাতক্ষীরা থেকে একটু যশোর চলে আসি। যশোর কখন চলে আসলেন? ক্লাস 7 এ ফার্স্ট টার্ম। সেটাও কি বাবা চাকরি সূত্রে? হ্যাঁ, ট্রান্সফার হয়ে গেল, তখন অবভিয়াসলি চলে আসতে হলো। ওইটাও আসলে বেশ মজার আমার জন্য একটা ইয়ে ছিল, কারণ সেটাও কি মফস্বল ছিল? যশোর তো সাতক্ষীরার থেকে ডেফিনেটলি আরো একটু ইয়ে, প্লাস হচ্ছে আমার যেটা হেল্প হয়েছে যে ধরুন ক্লাস 7 খুব ক্রিটিক্যাল একটা 6, 7, 8 এরকমটা সময়। তো যখন এতদিন ধরে একটা একটু মোটামুটি ছোট একটা শহরে থাকতে থাকতে একটু যখন ইয়েতে,
পার্সপেক্টিভের চেঞ্জ গুলো অনেক ক্লিয়ার, তখন আস্তে আস্তে একটু আইডিয়া আচ্ছা। হচ্ছিল যে কিরকম একটু শুনি আমরা। তখন মানে ধরেন যশোরের যে ফ্রেন্ডরা ছিল, সাতক্ষীরার যে ফ্রেন্ডরা ছিল, একটু ডিফারেন্ট। তো কিছু কিছু ছোট ছোট ডিটেইল, আমার ওই ডায়েরি লেখার একটা বদভ্যাস ছোটবেলা থেকে ছিল, তো আমি ওইগুলো নোট করতাম যে এইখানে এরকম হয়, ওরা আবার এইভাবে বলে। তো আই ট্রাই টু আইডেন্টিফাই যে আসলে এটা এরকম হচ্ছে। তো ডিফারেন্ট আর কি। তো ওইটা হওয়াতে আমার হেল্প হয়েছে অনেক। মানে আমি তখন ওই যে হিউম্যান যে সবাই আসলে একই রকম না, মানে বড় হওয়ার একটা অন্যতম ইয়ে তো ওইটা, যে ছোটবেলায় সবকিছুই সুন্দর মনে হয়, একটু একটু হতে দে। তো ওইটা আসলে অনেক বেশি তখন শেখার একটা সুযোগ হয়েছে যে না, সব একই রকম হয় না, এর মধ্যে আবার অনেকগুলো লেয়ার আছে। তো সেটা যশোরে আসলে অনেক হেল্প হয়েছে। আচ্ছা। প্লাস তখন অবশ্য মানে আসলে মেইনলি হচ্ছে অনেক ধরনের আইডিয়া ছিল মাথায় বরাবরই, সো ড্রিম অনেক কিছু ছিল, এখনো আছে। তো জাস্ট হয়তো ওই ভার্সন চেঞ্জ হচ্ছে, বাট ওইটা ছিল। যশোরে এসে ওটা আরো তখন বাড়ছে। আসলে যশোরে এসে যশোরটাকে আপনার মানে কেমন মনে হতো, মানে ওই সময় ভালোই। যদি বলি? তখনও ওই সেম, তখনও ওই ইন্টারনেট নাই, ইয়া নাই, তো তখনও আসলে ওই এক ধরনের অজানা জানার একটা টার্গেট। এখন যেরকম ইন্টারনেট হওয়ার কারণে সবকিছু অনেক ইজি, তো অজানার একটা রেঞ্জ আছে আর কি। তো তখনের রেঞ্জটা আসলে অনেক বেশি ছিল, ওয়াইড ছিল আর কি। তো তখনও যশোর এসেও আসলে আমার অনেকগুলো ভালো ফ্রেন্ড হয়, তো তাদের সাথে অনেক কিছু আমরা প্ল্যান করতাম, অনেক পাগলামি প্ল্যান করতাম আমরা। এই করব, মানে এই কোম্পানি করে ফেলবো, এরকম একটা ক্রিয়েটিভ স্টুডিও বানাবো, এরকম। যশোর এসে আমাদের মানে ড্রিমটা একটু ইয়ে হলো আর কি, মেগা স্কেলে চলে ওখানে গেল। তো সব নতুন নতুন ফ্রেন্ড হলো। নতুন ফ্রেন্ড হলো আর কি। আচ্ছা, অ্যাডজাস্টমেন্টে কোনো ঝামেলা হলো না? হয় না অনেক সময় ক্লাস 6 7 তো আসলে মোটামুটি একটু বড় আমার class। কাছে সবচেয়ে ভালোই মনে হচ্ছে বাহ, আর কি। তার মানে আপনি বেশ কি বলে, মানুষের সঙ্গে কানেক্টিভিটিটা খুব ইজিলি মনে হয় হয়ে যায় আপনার। সেটা আসলে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এইটা না হলে আমি একটা পার্সপেক্টিভ নিয়ে বড় হইতাম। এইটা আমার কাছে অনেক বেনিফিশিয়াল মনে হয়েছে। যে এইচএসসি পর্যন্ত যখন একটা বন্ধু বান্ধবের মধ্যে থাকা হয়, মানে এটা আমি পরবর্তীতে রিয়েলাইজ করছি যে সেটা খুব ভালো কিনা, এটা হয়তো ক্ষেত্র বিশেষে ডিফারেন্ট হইতে পারে, বাট লং টার্মে ওটা আসলে আমার কাছে মনে হয়েছিল যে এই যে দুইটা জায়গা চেঞ্জ হয়ে গেল, এটা ভালোই হয়েছে। নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, চমৎকার। আসলে এই গল্পগুলোই আমরা শুনছি এবং অনুপ্রাণিত হচ্ছে। আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেহেতু একদম দুরন্ত ছিলেন, ঘোরাঘুরি করতেন, খেলাধুলা করতেন, বন্ধুদের সাথে সময় কাটাতেন, একই সাথে বাড়িতে ফিরলে একটা কৈফিয়ত দিতেই হতো, সেটা হচ্ছে পড়া হয়েছে কিনা। ফলাফল কেমন ছিল এসএসসিতে? দুটোতেই এসএসসি এইচএসসি দুটোতেই A+ ছিল, কিন্তু গোল্ডেন A+ যেটা বলে সেটা ছিল না আর কি। তাহলে তো আপনি পড়াশোনায় দারুণ ছিলেন। না, দারুণ বলতে ওই যে সবসময় এভারেজের একটু এতে ছিলাম, মানে আচ্ছা। ওই যে যেটাকে সোজা বাংলায় বললে কানের পাশ দিয়ে যাওয়া আর কি, মানে আমি সবসময় পিঠ বাঁচায় চলার একটা ইয়েতে থাকতাম। এসএসসি ইন্টারমিডিয়েট মানে তো তখন আসলে মোটামুটি বেশ একটা মানে পরিণত বয়সে, আমি এই অর্থে বলবো যে পড়াশোনার একটা লেভেল শেষ হয়ে যাচ্ছে। তখন অনেক সময় অনেক স্টুডেন্ট অনেক সময় এইমটা সেট করে বা নিজে নিজে একটা চিন্তা ভাবনা করে আমি আসলে কি করতে চাই। এসএসসি এইচএসসি সময় একটা লক্ষ্য স্থির হয়, সেরকম কিছু হয়েছিল কিনা আপনার থেকে শুনতে চাইবো। একটা জিনিস মানে খুবই কনফার্ম ছিলাম, সেটা হচ্ছে ভিজুয়াল কোনো কিছু নিয়ে কাজ করবো, এটা খুবই কনফার্ম ছিলাম। আমি সবসময় কোনো কিছু ভিজুয়ালি ইমাজিন করতে খুব পছন্দ করি, বা ওই সময় থেকে বুঝতাম যে এটাতে আমার ইয়েটা আছে, তো এটা আমি খুবই শিওর ছিলাম। বাট এক্সাক্ট সাবজেক্ট নিয়ে আসলে এরকম আইডিয়া ছিল না তখন আসলে এরকম সার্চ দিয়ে দেখার নেই যে কি আছে। আপনি যে সময়ের কথা বলছেন সে সময়টাই দেখা যায় যে মানুষ মিডিয়া বা এই ধরনের বিষয়গুলোতে কাজ করবে, এটার একটা স্বপ্ন থাকে, এবং দেখা যায় যে 90%-এর মধ্যে স্বপ্ন থাকে যে স্ক্রিনের সামনে কাজ করবে। এরকম কোন চিন্তা বা পরিকল্পনা থেকে কি পরবর্তীতে? ওই ভিজুয়ালস নিয়ে যেহেতু আমি জানতাম যে এটা থেকে মানে থাকে না, আপনি আপনার স্ট্রেংথটা বুঝেন, আই নিউ ওইটা আমার স্ট্রেংথ পয়েন্ট। আমি আসলে যখন একটু লেখালেখি শুরু করলাম তখন বুঝতাম যে আমি আসলে লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি আসলে ফ্রেমগুলো, তখন থেকে বুঝতাম যে এই রিলেটেড ভিজুয়ালস রিলেটেড এনিথিং আমি আসলে ফিউচারে করব। ওই যে কি করব এটা আসলে জানতাম না, বাট এটা করব এটা তখন থেকে কনফার্ম, এখনো কনফার্ম, মানে এনিথিং গোস উইথ ভিজুয়ালস, ওইটাতে আমি কমফোর্টেবল, আমি ওইটাতেই আমার এক্সপার্টিস, এবং লং রানে হয়তো ওইটাই করবো আর কি। আচ্ছা, এইচএসসির পর মানুষের জীবনের আসলে এমন একটা গুরুত্বপূর্ণ সময়, অনেক কিছু আসলে ক্যারিয়ারের ব্যাপারে ভাবতে হয়, পরিবারের সিদ্ধান্ত মানতে হয়, নিজের পছন্দটাকেও মাঝামাঝি সময়ে একটা জায়গায় রাখতে হয়। আপনার জীবনে সেই গল্পটা, আহসানুল্লাহ ভর্তির গল্পটা একটু শুনুন। আচ্ছা, যেটা হয়, এইচএসসি দিয়ে ঢাকায় চলে আসলাম, যেহেতু বড় ছেলে আব্বু পাঠায় দিল আর কি। তো এসে
ঢাকায় ঢোকার পরে যেটা বুঝলাম যে সার্কাসটা মানে যে ভর্তি পরীক্ষা সার্কাসটা এটা আসলে ঢাকায় কি মানে এই ভর্তির জন্যই এই চলে প্রথম, আসছেন? হ্যাঁ প্রথম, মানে এর আগে আসছি, মামার বাসা ছিল দু একবার ঘুরতে আসা যে করতে, বাট মানে কখনো ওইভাবে সিরিয়াসলি জি। ঢাকা চিনি না আসলে ওই অর্থে। তো তখন ভর্তি পরীক্ষার অ্যাপ্রোচটা দেখে বুঝলাম যে এটা খুবই ভয়ানক, এবং আমি একটু এই কম্পিটিশন গুলো খুব একটা পছন্দ না আমার জন্য। এটা খুবই মানে আমার কাছে মনে হয় যে একটা জিনিসের জন্য এত কামড়াকামড়ি করলে ওইটা আসলে খুব একটা কমফোর্টেবল হয় না। তো আমি ওইটা দেখে আমি খুব একটু ঘাবড়ায় গেলাম। তখন আমি জানতাম না, আসলাম ইউনিভার্সিটি যদিও পড়ছি, বাট তখন এরকম আইডিয়া ছিল না এরকম কিছু এক্সিস্ট করে। তো যেহেতু তখন যেটা সুবিধা ছিল যে ভর্তি পরীক্ষা না দিলেও মানে এ প্লাস থাকলে আপনি ডিরেক্টলি ভর্তি হওয়া যায় তো আসলামতে। এখন মনে হয় যায় না, বাট তখন ছিল আর কি। তো আমি আসলে 7-5 না ভেবে মানে তখন অত ভর্তি হয়ে গেলেন। ওইখানে আর্কিটেকচার আছে, এবং তখন আসলে আর্কিটেকচারের বেশ একটা রেপুটেশনও ছিল, সবাই মোটামুটি খোঁজ খবর নিলাম, সবাই বলতেছে যে না এটার আর্কিটেকচার ভালো। আর যেহেতু আমি স্থাপত্য কলা বা এরকম কোনো একটা সাবজেক্টে যাবো এটাও কনফার্ম। সো আমি আরেকটা জিনিস খুব ঢাকায় এসে রিয়েলাইজ করলাম যে বাংলাদেশ যেহেতু ঢাকা কেন্দ্রিক, যেরকম আমার বাসা থেকে বলছিল ঠিক আছে তুমি আর্কিটেকচারে পড়ো বাট খুলনা ইউনিভার্সিটি পড়ো, আমার অনেক ফ্রেন্ডরা খুলনা ইউনিভার্সিটি পড়ছে, আর যেহেতু আমরা যশোর ওই সাইডে, আমার দাদুবাড়ি খুলনা, সো আচ্ছা, সবাই ওইটাতে এমফাসিস করলো। কিন্তু আমি তখন মানে ওই প্রথম ঢাকায় এসে একটা জিনিস বুঝলাম যে হিউজ ডিফারেন্স, লাইক যশোরে যে জীবনটা আমি পার করতেছিলাম সেটার সাথে কোনো আইডিয়া মানে কোনো মাল্টিকালচারের মানুষজন এখানে। এখানে খুবই কেওটিক, আর তখন যেহেতু ইন্টারনেটও নেই সো গ্যাপটা আরো বেশি ছিল। তো তখন আমি কিন্তু আপনি কত সালের কথা বলছেন? 11 সালে আর কি। 11তে মানে ইন্টারনেট আমার কাছে ওইভাবে নেই, কারণ আচ্ছা, আস্তে বাংলালায়ন ও ওয়াইম্যাক্স তখন ছিল, তাও ওই ভর্তির পরে কিছুটা পাইলাম, বাট ওই রকম না, মানে তখন তো খুব লো ব্যাপক স্পিড, মানে হারে না আর কি। আমরা ইউটিউব দেখতাম ডাউনলোড করে টাইপের, তো ওই এতে বলতেছি আর কি যে মানে এত ফ্রিকোয়েন্সি নাই আর কি, আর যশোরের জন্য আরো কম। তো তখন ওইটা করলাম যে তখন এটা আমার ক্রুশিয়াল ডিসিশন ছিল, যেটা স্টিল আই থিঙ্ক যে এটা খুবই ভালো ডিসিশন ছিল। সেটা হচ্ছে বাসায় বললাম না আমি খুলনা ইউনিভার্সিটি পড়বো না, আমি এই মানে প্রাইভেট নিয়ে একটা তো থাকেই আমাদের ইয়েতে, তার মধ্যে খুলনা ইউনিভার্সিটি কেন ক্যান্সেল করলেন? ওই আমার কাছে সবসময় মনে হয়েছিল যে ঢাকায় থাকাটা মোর ওয়াইজ ডিসিশন হবে আর কি, এবং সেটা খুবই বেনিফিশিয়াল একটা ডিসিশন ছিল, যেটা আমার ফ্রেন্ড যারা খুলনা ইউনিভার্সিটি পড়ছে তারাও পরে বুঝছে যে বাংলাদেশে বা এখন যে দুনিয়ায় আমরা বাস করতেছি এটাতে আসলে পড়ালেখার থেকে এক্সিকিউশনটা মোর, মানে এখন তো আসলে ডিগ্রিও ম্যাটার করতেছে না, ইটস মোর এক্সিকিউশন। সো তখন থেকে ওটা চেঞ্জ হচ্ছিল। সো এনিওয়ে ওই এটা তখন আমার মনে হচ্ছিল যে এটা ভালো ডিসিশন হবে না, এবং ঢাকায় থাকাটা অবভিয়াসলি একটা ওয়াইজ, কষ্ট হয়েছে প্রচুর একা থাকতে, বাট লং টার্মে ওটা হেল্প করছে। আচ্ছা, আমরা বারবার যেহেতু আপনাকে একদম পিছনে ফিরিয়েই নিয়ে যাচ্ছি, ঢাকায় প্রথম আসা, এবং হয় না যে ঢাকায় প্রথম এসে খুলনাতে হয়তো বা এত বড় বিল্ডিং বা এত সুন্দর স্থাপত্য বা গঠনমূলক স্থাপত্যগুলো আমরা দেখিনি, ঢাকায় আসার পর কোন বিল্ডিংটা বা কোন বিষয়গুলো আসলে বেশি আকর্ষণ করলো, একটু আলাদা করে নজর কাটলো? ঢাকায় এসে আসলে প্রথম একটু বেশি মানে আনকমফোর্টেবল সিচুয়েশনই বেশি। প্রথম কয়েক বছর আসলে টিকে থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছিল, যেহেতু একা থাকতেছি, বাসায় একটা আরামদায়ক সিচুয়েশন ছেড়ে ওইটাই বেশি কাজ করছে। আর আর্কিটেকচারে পড়া আসলে এত পেইনফুল, মানে যারা পড়ছে তারা জানে ওই সময়টা আসলে অন্য মানে কিছুই মানে আই রিমেম্বার এক্সপ্লোর করা হয়নি ওইভাবে খুব একটা না, মানে আর্কিটেকচার পড়াটা আসলে মানে আর বিশেষ করে প্রাইভেটে মানে পাবলিকে একটু আমরা যেহেতু এখন অনেকের সাথে ইয়ে হয় বা পরে এখন ক্লাসও নেওয়া হয়, দেখা যায় যে একটু গ্যাপ থাকে, একটু রিল্যাক্স থাকে, আর মানে প্রাইভেটে প্রচুর প্রেশার থাকে আর কি। তো ওই 5 বছর মোটামুটি খুব মানে দৌড়ে এই প্রেশারটা তো নিশ্চয়ই কাজে লাগে পরবর্তী জীবনে এসে। হ্যাঁ প্রেশারটা তো দরকারও ছিল। আমি আসলে মানে এখনকার রেসপেক্টে যদি বলি, এখনকার বাস্তবতায় লেখাপড়াটা কতটুকু আসলে এই ট্র্যাডিশনাল ওয়েতে জরুরি আমি আই ডাউট অ্যাবাউট দ্যাট, বাট মানে ট্রেনিং এর প্রসেসটা, মানে লেখাপড়া তো একটা জিনিস, কিন্তু আর্কিটেকচারের যে প্রসেসটা, এই যে একটা প্রথম দিন একটা আইডিয়া দেওয়া হয়, 3 মাস পরে ধরেন আপনি ওই আইডিয়াটার বেসিসে একটা প্রজেক্ট অ্যাকচুয়ালি বানাচ্ছেন, 3D করতেছেন, প্ল্যান করতেছেন, মডেল করতেছেন, এই যে একটা আইডিয়া থেকে এক্সিকিউশনের প্রসেসটা, এইটা আমার কাছে মনে হয় যে খুবই রেয়ার। আর কোনো এডুকেশন সিস্টেম ইন দ্য ট্র্যাডিশনাল যেগুলো আছে থিওরিটিক্যাল, এই কনফিডেন্সটা আপনাকে দিবে না যে আপনি একটা একদম আইডিয়াটাকে আসলে আপনি বানাইতে পারেন। এটা আমাকে হিউজ, মানে যে কোনো কিছু যখন আমার কিছু মনে হয় আই নো দ্যাট এটা আমি বানাই ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় খুব, তার মানে আর্কিটেকচার বিষয়টা এমন যে যেটা নিয়ে পড়ছি সেটাকে এক্সিকিউট করার একটা প্র্যাকটিক্যালি অপশন, এক্সিকিউট করা একটা হিউজ একটা কনফিডেন্স তৈরি করে একটা অপশন থাকে, যেটা আসলে পরবর্তী লাইফে খুব বেশি এটা আমি ইম্পর্টেন্ট। সবাইকে সবসময় বলি যে এটা কঠিন, অবশ্যই কঠিন, খুবই কষ্ট করতে হয়, বাট ওই প্রসেসটা মানে ওই বয়সটা আসলে কঠিন, কষ্ট কতদিন করাটা আসলে লাগলো আপনার? 4
4 বছর না 5 বছর? আর্কিটেকচার 5 বছর। 5 বছর, আচ্ছা। এর মধ্যে কি কোনো প্র্যাকটিস বা কোনো সিনিয়রের সঙ্গে থাকা এরকম কিছু করা হয়েছে নাকি তা তো শুধুমাত্র পড়াশোনা আর না হচ্ছে না, ওইটা প্র্যাকটিক্যালি কাজ করা করা? হয়েছে এই ম্যাগাজিনের আগেই যেটা ছিল, আমরা যখন সেকেন্ড ইয়ারে তখন খুব মজার একটা স্টোরি, এটা কতটুকু এখানে রিলেভেন্ট জানি না, বাট যেটা মজার সেটা হচ্ছে 2-1 থাকতে, অর্থাৎ সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে একটা প্রজেক্ট খুব ভালো হলো। তো ওইটাতে হচ্ছে মাজহারুল ইসলাম, আমাদের যে লিজেন্ডারি আর্কিটেক্ট, ওনার একটা মজুলিয়াম, তো ওই মজুলিয়ামটা আমি ডিজাইন করলাম ক্লাসের জন্য। তো ওই মজুলিয়ামের ছোট মডেল ছিল, খুবই ভালো, একটা খুব ইলিউশনাল একটা মডেল ছিল এবং মিনিমাল রিয়েল স্কেল একটা মডেল ছিল। তো আমরা ওই সময়েই তখন আমরা টুকটাক ম্যাগাজিন করার একটা চিন্তা আইডিয়া থেকে করতেছে। ম্যাগাজিন করার আইডিয়াটা আসলে খুবই বেসিক, তখনকার সময় আসলে ম্যাগাজিন ছিল না কোনো। তো আমি তখন টুকটাক ছবি তুলতে পারি, আর আমার ফ্রেন্ড ও লেখালেখি করে, আরো কিছু ফ্রেন্ড ছিল, আরো কয়েকজন মিলে আমরা শুরু করলাম আর কি। তো ওই নামটা একটু জেনে যাই। শুভ্র ছিল, অলি ছিল, পিনাক ছিল, অনেকেই ছিল, পরে সবাই আর কন্টিনিউ করেনি, নিটল ছিল। সো আমরা তখন চিন্তা করলাম যে ম্যাগাজিন করব। ওই সময় হচ্ছে ওই প্রজেক্টটা নিয়ে আমি তখন মানে কোথাও গেলে যেটা হয়, আমরা তো মানে ব্যাগে আলাদা সবসময় হাতে মডেল থাকতো আর কি। তো আমরা আইআইবি তে গেছিলাম, আইআইবি প্রেসিডেন্ট ছিল প্রয়াত মোবাশ্বের স্যার, আমাদের আনাদার লেজেন্ডারি মানুষ। তো স্যার তখন প্রেসিডেন্ট ছিল, স্যার দেখে বললো যে তখন আইআইবির নতুন সেন্টারটা মানে আর্কিটেক্টদের যে মেইন ইনস্টিটিউটটা হচ্ছে, তো বললো যে এটা খুব সুন্দর হয়েছে, এটাকে আমরা ইয়াতে বানাবো আর আইআইবি তে বানাবো। তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, এটা স্যার বলতেছে, তখন খুবই হাইপড হয়ে গেল। স্যার বললো যে এই কাগজটা তুমি জমা দাও আর কি। তো আমি দিলাম, দিয়ে ওয়েট করলাম। তো অবভিয়াসলি এটা তো মানে কোনো কম্পিটিশন উইনিংও না, এরকমও না। তখনকার সময় খুব এক্সাইটেড হয়ে গেছিলাম আর কি। তো দেন পরে অবভিয়াসলি বানানো হয়নি, স্যার আর কিছু বলে নাই। তো ওইটার সময় তখন ইয়ে করলাম যে আই নিড টু নো মোর পিপল, লাইক যেটা প্রথম ঢাকায় এসেও যেটা প্রথম রিয়েলাইজ করছিলাম যে আমি এখানে কাউকে চিনি না আর কি। একেবারেই মানে মফস্বলে থাকলে যেটা হয় যে আব্বু মোটামুটি একটা ভালো চাকরি করতো, সো সবাই সবারই চিনে, একটা কমিউনিটি থাকে। এখানে কাউকে চিনি না আমি। তো ম্যাগাজিন ওয়াজ লাইক আমার ওয়ান অফ দ্য আইডিয়া, যাই থট যে এরকম একটা হলে অ্যাটলিস্ট আমি আর্কিটেক্টদের সাথে একটা কমিউনিকেশনের সুযোগ হবে। আচ্ছা। তো দেন আমরা শুরু করে দিলাম। তো অবভিয়াসলি আমরা নিজেরা যখন করলাম, কেউ আমাদেরকে স্পন্সরও করলো না, টাকা পয়সাও দিল না। তো আমরা 1 বছর এটা বানায় বিভিন্ন জায়গায় ঘুরলাম। তো তখন আর কি বাকি ফ্রেন্ড যারা ছিল তারা আস্তে আস্তে মানে কুইট করলো বা বুঝলো যে এটাতে কিছু হচ্ছে না। তো লং রানে ওই পরে এই সময় আমরা বিভিন্ন আর্কিটেক্টের কাছে যাইতাম, স্যার আমরা এরকম শুরু করছি, ইফ ইউ ওয়ান্ট, আপনি অনেকের কাছে, কারোর কাছে লেখা নিতাম, কারোর কাছে হয়তো স্পন্সরের জন্য বলতাম। তো পলাশসের পরবর্তীতে এক সময়, ওই সময় না, পরে এক সময় আবার ফোন দিয়ে বললো যে তোমরা এখন ইন্টারেস্টেড কিনা, উনিও ইন্টারেস্টেড ছিল কিন্তু উনি লোক পাচ্ছিল না যে কারা এরকম ডেডিকেটলি করতে পারে। সো দেন দুটো একসাথে মিক্স আপ হলো। থার্ড ইয়ারের শেষে আমরা আসলে ম্যাগাজিনটা করলাম। তো তারপর থেকে আসলে স্যারের অফিসেই অনেক কিছু আমরা করা আর কি। স্থাপত্য কলা নিয়ে আপনি পড়াশোনা করছেন, একই সাথে ম্যাগাজিন নিয়ে কাজ করছেন, পুরো বিষয়টাই আসলে আপনার সাবজেক্ট কেন্দ্রিক একটা ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছেন। স্থাপত্য যে শুধুমাত্র ইট, কাঠ আর সিমেন্টের সমন্বয় নয়, এটার একটা আলাদা ভাষা আছে, এই বিষয়টা উপলব্ধি করলেন কখন? এটা বরাবরই আসলে আমাদের এডুকেশনের মধ্যেই ছিল, কিন্তু সত্যিকারের যদি আমরা শেখার ব্যাপারটা বলেন, সেটা আর্কিটেকচার ফটোগ্রাফি করতে যে আসলে মেইনলি হয়েছে। কারণ ওই সময় আসলে অবভিয়াসলি স্টুডেন্ট অবস্থায় অভিজ্ঞতার একটা ইয়ে থাকে, আরেকটা হচ্ছে যে দেখার চোখটা একটু লিমিটেড থাকে, খুবই স্বাভাবিক। প্লাস আমরা হয়তো মোস্ট অফ দ্য টাইম এই যেগুলো করতেছি এগুলো কিন্তু প্রজেক্ট সাবমিশনের মধ্যেই করতেছি, কারণ আমার আর্কিটেকচার 5 বছর যেভাবে হোক এক্সাক্ট টাইমটা মেইনটেইন করতে হবে আর কি। তো ওইটা একটা বিশাল প্রেশার ছিল। পরে যখন পাশ করার পরে আসলে মোস্টলি যখন প্রজেক্ট দেখা শুরু হলো, মানে প্রজেক্ট দেখার থেকে ভালো অপশন আর কিচ্ছু হইতে পারে, স্পেশালি ইউ আর ট্রেইনড ইন আর্কিটেকচার, আর সাথে আপনি বেস্ট প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন, ওইটা একটা অন্য ডিমেনশন। এইটা আসলে আমি যেটা এখন আমার স্টুডেন্টদের সবসময় বলি যে প্রজেক্ট দেখতে হবে, মানে প্রজেক্ট দেখা বলতে মানে যদি কেউ আর্কিটেকচার ফটোগ্রাফির চোখ দিয়ে দেখতে পারে আরো ভালো, তখন ডিসকভার করার সুযোগটা আরো বেশি থাকে। আচ্ছা, আপনি বলছিলেন যে দেখছিলেন, আসলে স্থাপত্য শিল্পের আর্ট হিস্ট্রিতে আমরা যদি পিছনে যাই, বাংলাদেশের বিভিন্ন মসজিদের স্থাপনাগুলো এখনো যেগুলো আছে সেগুলো দেখলে আসলে একটু অন্যভাবে আবিষ্কার করার একটা সুযোগ থাকে। এই জায়গাটাকে আসলে কিভাবে বলবেন? না, ওইটা তো আসলে আরেকটা সময়ের আর্কিটেকচার। যখন আমরা মোস্টলি যেটা ট্রেনিং পাই সেটা হচ্ছে মডার্ন আর্কিটেকচার। আচ্ছা। আবার এখন এআই এর পরে কোন দিকে যাচ্ছে সেটা হয়তো একটা নতুন ধরনের ভাষা তৈরি হবে। আর আমরা যেগুলো মসজিদ দেখি মোস্টলি সুলতানি আমলের বা তুগলকি আর্কিটেকচার, ওই টাইপের একটা নির্দিষ্ট সময়ের আর্কিটেকচার। তো আর্কিটেকচার তো আসলে বেসিক্যালি আপনার ইতিহাস, আপনার সভ্যতা, আপনার সংস্কৃতি, কালচার সবকিছু মিলেই থাকে। তো আমরা ওইটা মানে আর্কিটেকচার যখন দেখি তখন আসলে আমরা আমাদের ব্যাকটা দেখি, মানে আমরা পিছনে কি ছিলাম সেই ইতিহাসটা দেখি। আপনি যেমনটা বলছিলেন যে আপনি বরাবরই একটু আউট অফ বক্স চিন্তা করতে পছন্দ করেন, এবং একই সাথে আপনার কথা থেকে আমার মনে হলো যে আউট অফ বক্স চিন্তা করার আগে বক্সটাকে আসলে জানাটা খুবই জরুরি, যেটা আপনার কথায় উঠে এসেছে। আমরা আপনার কাছে জানতে চাইবো যে একদম শুরুতে কোন প্রজেক্ট নিয়ে কাজ করা হলো?
একদম শুরুর মানে যদি বলি খুব ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল 2015-তে, তখন স্টুডেন্ট আমি 4th ইয়ারে, তখন হচ্ছে পলাশ স্যারের এডিসন ব্লু চিটং। তো তখন ধরেন প্রথম এরকম যাচ্ছি, স্যার একটা ক্যামেরা দিল, আমি শুভ্র আরো 2টা ফ্রেন্ড আমাদের বললো যে যাও তোমরা। তো তখন আসলে আর্কিটেকচার ফটোগ্রাফি কিছুই জানি না সত্যি বলতে, মানে টেকনিক্যালিটিস এর দিক দিয়ে তখন খুব জেনারেল ধারণা ছিল যে ক্যামেরা কিভাবে ভালো ছবি তুলে এটুকু ঠিক আছে, কিন্তু আর্কিটেকচার ফটোগ্রাফি একটা টোটালি ডিফারেন্ট গ্রামার আর কি। তখন ওইগুলো জানতাম না, বাট তখন টেকনিক্যালি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ওইভাবে তোলা আর কি। পরবর্তীতে ওইটারই কন্টিনিউটি পাস করার পরে ভিস্তার একটা কলিগ ছিল রাকিব ভাই, ওর একটা প্রজেক্টের জন্য প্রথম ওই অর্থে আমাকে মানে ফর্মালি কেউ হয়তো হায়ার করছিল। ওইটা আপনি এই স্থাপত্য আলোকচিত্রে কখন ডাইভার্ট হলেন? ওই এটা অফিসিয়ালি বলতে গেলে 2019 থেকে, বাট 17-18 থেকে একটু অর্ধেক ছিল, বাট সিরিয়াসলি ছিল না কখনোই। মানে ওই যেটা একটু আগে বলতেছিলাম, আমি আসলে কখনোই এটাকে প্রফেশন হিসেবে চিন্তাই করিনি। আমার জন্য ছিল যে এই সুবাদে আমি আসলে বিল্ডিং দেখতে পারবো, দ্যাট ইজ দ্য অনলি কনসেপ্ট। শুরুতে তো আসলে আপনি ডিজাইন নিয়ে কাজ করতেন মনে হয়। ডিজাইন নিয়ে করতাম, 3D অ্যানিমেশন, এইগুলো নিয়ে আমার মেইন ইন্টারেস্টের জায়গাটা ছিল, কারণ বাংলাদেশে আর্কিটেকচারাল প্রফেশন অনুযায়ী আমার কাছে মনে হচ্ছিল যে ইয়াং আর্কিটেক্টদের জন্য এখন যে ধরনের প্রজেক্ট আমি পাবো সেইটা ধরেন টিপিক্যাল ইন্টেরিয়র বা এই টাইপের, আমি ওইটাতে খুব একটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি ধরেন ততদিনে পলাশ স্যার বলেন, মেরিনা তাবাসসুম ম্যাডাম বলেন, এনাদের সাথে যেহেতু কাজ হচ্ছে, আমি চাচ্ছিলাম যে একটু ভালো টাইপের ভালো কাজের দিকে যাইতে। ভালো কাজের জন্য যে ধরনের অভিজ্ঞতা দরকার সেইটা ইমিডিয়েটলি পাস করলেই আসে না, তার জন্য আরো অভিজ্ঞতা দরকার হয়। তো তার কয়েকটা মিডিয়া আছে, একটা হচ্ছে যে আপনি কোনো একটা ভালো অফিসে চাকরি করলেন একটা লং টার্ম, সেটা হইতে পারে, সেটা মোস্টলি দ্যাটস দ্য ট্র্যাডিশনাল পথ, যে জেনারেলি সবাই এটাই করে। তো ওইটা একটু আমার কাছে রিজিট মনে হচ্ছিল, কাজ ওইটা একটা ফার্মে চাকরি করা মানে হচ্ছে একটা কাজ দেখা। আমি চাচ্ছিলাম একটু মাল্টি ডিমেনশনাল দেখতে, যে আচ্ছা এই মুহূর্তে যারা ভালো কাজ করতে সবার কাজে আমি দেখতে চাই। জেনারেলি সেটার অ্যাক্সেস খুব নাই। তো আর্কিটেকচারাল ফটোগ্রাফি আসলে ওই সময় ওই আইডিয়াটা তখন ওইভাবে কাজ করলো যে আমি যদি এই ধরনের কিছু একটা করতে পারি এখানে, তাহলে আমার বলা লাগবে না, ওনারাই আসলে আমাকে। আর্কিটেকচার ফটোগ্রাফিতে আসবো, তার আগে একটু জানতে চাই যে আপনি যখন ফুল কোর্স কমপ্লিট করলেন, আপনি জবের কথাও বলছিলেন, আপনি কি তখনই জবে ঢুকে গেলেন নাকি? হ্যাঁ, জব তো আমি ওই যে পলাশ স্যারের ওখানেই আমি আসলে স্টুডেন্ট অবস্থা থেকেই কাজ করা শুরু করলাম, দেন পাস করে ওখানেই 1 বছর আর্কিটেক্ট হিসেবে কাজ করলাম। আচ্ছা, সেখানে কি কি কাজ করলেন, সেখানকার অভিজ্ঞতাগুলো যদি একটু শেয়ার করতে বলেন। মোস্টলি আসলে আমাদের দুইটা কাজ, একটা ছিল হচ্ছে ডটটাকে মেইনটেইন করা, এটা একটা বড় ইয়ে ছিল, যেহেতু ওই ম্যাগাজিনটা কাইন্ড অফ আমাদেরই তৈরি, তো একটা বিশাল রেসপন্সিবিলিটি। আরেকটা হচ্ছে স্যারের অফিসের একজন জুনিয়র আর্কিটেক্ট যেভাবে কাজ করে ওইটা মানে শুরু করাটা, যাচ্ছে আস্তে আস্তে এখান থেকে গ্রো করবো। কিন্তু লং টার্মে যেটা বললাম যে আমি ওইটাতে একটু রিজিটিং মনে হওয়ার কারণে আসলে 1 বছর পরে মনে হলো যে খুব একটা এমন না যে ওখানে আসলে খুব ভালো এনভায়রনমেন্ট ছিল, স্যারের সাথে খুব ভালো। কিন্তু আপনি 1 বছর কাজ করলেন, পাস করার পরে 1 বছর, টেকনিক্যালি 2 বছর, মানে আমি 5th ইয়ার পুরোটা, আর পাস করার পরে 1 বছর, 2 বছর। একটা পছন্দের পরিসরে কাজ করার জন্য যে জিনিসটা দরকার হয়, যে একটা সারাউন্ডিংস দরকার হয়, সেটা যদি বন্ধুর মধ্যে থেকে আসে সেটা কিন্তু আরো বেশি প্রোডাক্টিভ হয় আমি বলবো। এরকম বিভিন্ন বন্ধু আসলে বিভিন্ন সময় আপনার পাশে এসেছে এবং সহ অবস্থান নিয়ে সামনের দিকে আপনারা এগিয়ে গেছেন। আপনার বন্ধু শুভ সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। শুভ্রর সাথে এটা ওই যেটা বললাম যে আমরা যখন শুরু করতেছি তখন আসলে ও হচ্ছে আমরা একসাথে যশোর জেলা স্কুলে পড়ি, বাট ও ছিল মর্নিং এ, আমি ছিলাম ডেতে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আসলে পাস করার পরে যেটা হলো যে আমার কোনো ফ্রেন্ডই আর্কিটেকচারে আসেনি, ওই একমাত্র ব্র্যাকে পড়তাম, আমি আসলামে পড়তাম। তো ওদের ক্যাম্পাস তখন ছিল মহাখালী ডিওএইচএস, সরি এই যে এইখানে আর কি, মানে পুরানো ক্যাম্পাসটা। তো তখন আমি ওরে যে বললাম যে এরকম তুই লিখতে পারোস, আমি ছবি তুলি, তখন টুকটাক গ্রাফিক্সের কাজ শিখে গেছি, তো বললাম যে চল আমরা করে ফেলি। সো খুবই মানে কোনো খুব প্ল্যান করে করা কিছুই না, খুবই ইনটুইটিভলি। প্লাস আমার আসলে আরো কিছু ফ্রেন্ডরাও ছিল, তো এই খুবই মানে কোনো যে আমরা খুব কঠিন কোনো প্ল্যান করছি তা না। আমরা দেখি মানে আমার বরাবরই আসলে যে কোনো আইডিয়া ওইভাবেই হয়ে যায়, কারণ আমি জানি যে এক্সিকিউট করাটা ডিফিকাল্ট, আইডিয়াটা না। তো শুরু করলে কিছু একটা শিখতে পারবো, মানে বসে থাকলে আসলে আগাবে না, তো ওইভাবে শুরু করা। আমরা একটু সেই জবে আবার ফিরতে চাই। আপনি যেটি বলছিলেন 5th ইয়ার, এবং একই সঙ্গে আরো 1 বছর 2 বছর আপনি কাজ করলেন, আপনি হুট করে এই জবটা ছেড়ে দিলেন, নাকি কোনো প্ল্যান ছিল? আসলে না, খুব প্ল্যান ছিল না আসলে, খুব সুন্দর সময় যাচ্ছিল। ইনফ্যাক্ট আর্কিটেকচার একটা ইয়ে ছেড়ে দিলেন কেন, কি চিন্তা ভাবনা নিয়ে ছেড়ে দিলেন? না, ওইটা আসলে আমি ওই যে এগেইন ব্যাক ক্যালকুলেশন করে মনে হচ্ছিল যে এটার লং টার্ম ফিউচার আমার জন্য খুব ইন্ডিভিজুয়ালি ইয়ে করবে না আর কি। একটা হচ্ছে যে অবভিয়াসলি আমি আর্কিটেকচার প্র্যাকটিস যদি করতে চাই, খুবই ভালো একটা অপশন, বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ স্টুডিও, সো ওখান থেকে অনেক কিছু শেখা যাবে। কিন্তু আমি যেটা বুঝি ক্রিয়েটিভিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি প্যাটার্ন রিকগনিশন এন্ড ব্রেক ইট। মানে ধরেন সবাই চারকোনা বিল্ডিং বানাচ্ছে, আপনি যদি একটা গোল বিল্ডিং বানান, মানে আমি খুব ওভার সিম্পলিফাইড করে বলতেছি, তাইলে আপনি মোর ক্রিয়েটিভ
দেন দ্য আদার পিপল ইন জেনারেল পারসেপশন আর কি। সো ওই প্যাটার্নটা বোঝা এবং ব্রেক করা। তো আমি যখন মনে হচ্ছিল যে এইখানেই যদি করি এবং আমি যদি এটাই কন্টিনিউ করি, আই কুড ডু গুড ওয়ার্ক বাট ইট ওয়ন্ট বি দ্য গ্রেট ওয়ার্ক আর কি। সো ওইটা আসলে তার মানে আপনি তো কোনো একটা মানে আপনার মধ্যে কোনো একটা প্রজেকশন তৈরি হলো আসলে, কিছু ভাবলেন, তখন আসলে আপনি জবটা ছাড়লেন। আচ্ছা, তো কি শুরু হলো জবের পরে? আপনি কি প্রথম অবভিয়াসলি কিছু ছিল না, ছাড়ার পরে একটু খালি পড়ে থাকলাম। বাট ওই তখন আমি 3D অ্যানিমেশনে কাজ করতাম আর কি। তো তখন মোটামুটি, এখন 3D অ্যানিমেশন যে আমরা এটা পরে হয়তো বলবোই, বাট ওই সময় 3D অ্যানিমেশন অনেক ডিফিকাল্ট ছিল। সো ওইটা একটা ভালো মার্কেট ছিল। তো দেখা যেত ওইটা একটা দুটো করলেই মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যেত। সো ওইটা দিয়ে সার্ভাইভ হয়ে যাচ্ছিল। মানে ওটার একটা মার্কেট আপনার তৈরি হয়ে গিয়েছিল ছিল আর কি। আমি স্টুডেন্ট অবস্থায় এটাকে বাংলায় বললে ক্যাপ কাটা বলে, সো এরকম করতামই আমরা। এটা তো খুব ভালো, কারণ পড়াশোনার পাশাপাশি যে কোনো অ্যাক্টিভিটি এবং সেটা থেকে যদি ছোট ছোট করে তখন আমরা ওটা আসলে একটা কনফিডেন্স লেভেলটাও স্ট্রং করে। ইনফ্যাক্ট আমি তখন ভাবছিলাম যে আসলে আমি তো ওইটা তো আর্কিটেকচারাল অ্যানিমেশন, তখন আমি সিরিয়াস অ্যানিমেশন নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম। আমি তখন মোটামুটি ঠিক করে ফেলছিলাম যে জেনারেলি যেটা হয় যে বাইরের কোথাও এক জায়গায় যাবো, তো অ্যানিমেশন নিয়ে পড়ালেখার একটা বিশাল ইন্টারেস্ট ছিল। তো পরে আসলে যেভাবে সবকিছু শিফট হয়ে গেছে, যদি এটা না হইতো তাহলে হয়তো আমি যাইতামই, বাট এটা হয় নাই, যাওয়া হয় নাই। আমরা যেমনটা জেনেছি যে 2019 সাল আপনার জীবনের একটা মোড় পরিবর্তন করে, কারণ আপনি কিছু ছকের জীবন থেকে নিজেকে একটু স্বাধীন করে দিলেন, স্বাধীনভাবে কাজ শুরু করলেন। একটু গল্পটা শুনি যে শুরুর দিকের অবস্থা কেমন ছিল। মানে 19 বলতে একটু আগেই, 19 থেকে আসলে আর্কিটেকচারাল ফটোগ্রাফি আমি সিরিয়াসলি নিলাম আর কি, বা প্রফেশন হিসেবে চিন্তা করলাম। তো সেটা ছিল মানে তখন একটু আগে তুলতেছি ওই আইডিয়া থেকে যে আর্কিটেক্টদের সাথে কাজ করলে অনেক কিছু দেখা হবে। 19-এ প্রথম মানে ইন্টারেস্টিং একটা প্রজেক্ট ছিল যেটা হচ্ছে ফ্রেন্ডশিপ হসপিটাল। ওটা আমি নিজেই তুলে ফেললাম। তো পরবর্তীতে ওইটা অনেক ভাবে পাবলিশ হলো বা অনেক জায়গায় গেল। ওইটা আসলে অনেক বুস্ট করলো। ঠিক এই জায়গাতে একটা প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে মানুষ দেখা যায় যে কাজটা ভালোবাসে একদম চোখ বন্ধ করে সেই জায়গায় নেমে যায়, কিন্তু পূর্ব যে প্রস্তুতির দরকার থাকে এই বিষয়টা ভুলে যায়। আপনার কি ধরনের প্রস্তুতি ছিল? একই সাথে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? প্রস্তুতিটা আগে থেকে তৈরি হচ্ছিল। যখন থেকে আমি আসলে ডট করতেছি তখন থেকে প্রস্তুতির জায়গাটা তৈরি হচ্ছিল যে কি ধরনের টুলস লাগে। ওই যে প্রথম বললাম যে 15-তে যখন তুলছি তখন কোনো আইডিয়া ছিল না। ততদিনে মোটামুটি এটুকু বুঝছি যে কি ধরনের টুলস লাগে। তখন যেটা ছিল যে এর আগে আর্কিটেকচার ফটোগ্রাফার এরকম ভালো প্রজেক্টের ক্ষেত্রে বাহির থেকে ফটোগ্রাফার এনে তোলা হওয়ার একটা ট্র্যাডিশন ছিল বাংলাদেশে। তো আমি তখন ওইটা যখন প্রথম জানলাম আমি খুবই কিউরিয়াস হয়ে গেলাম যে এমন কি একটা তুলে ফেলতেছে যেটা আমরা পারতেছি না। তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট চ্যালেঞ্জ যে আমি ওটাকে রিভার্স করতে চাই আর কি। তো তখন সো অবভিয়াসলি আমি রিসার্চ করা শুরু করলাম যে কি করে, যে কোন টুলস ওরা ইউজ করে, মানে ওরা কি এমন করে ফেলতেছে যেটা আমি বুঝতে পারতেছি না। তো ওইটার প্রিপারেশনটা অনেকদিন ধরেই তৈরি ছিল। তো যখন মোটামুটি আমি বুঝতে পারতেছি যে আই নো দ্য টুলস, তখন আমার দরকার ছিল একটা ভালো প্রজেক্ট যেটা আসলে ওইটাকে আমি ইউজ করতে পারি, ওই লার্নিংসটা আর কি। তো দেন ফ্রেন্ডশিপ হসপিটাল বিকেম দ্যাট টুল। আর একই সাথে ওই যে মেরিনা তাবাসসুমের তখন হচ্ছে, এখন এই যে এবছর আগাখানে অ্যাওয়ার্ড পাইলো খুদিবাড়ি রিসার্চের টাইমটা তখন কেবল শুরু হচ্ছে আর কি। তো ওই সময় ওই প্রজেক্টটাতেও আমি ওটা ডকুমেন্টারিতে কাজ করলাম আর কি। খুদিবাড়ির একটু গল্প শুনতে চাই। খুদিবাড়ি খুবই মজার একটা এক্সপেরিয়েন্স। এটা নিয়ে বলতে গেলে আরেকটা ইয়েতে চলে যাবে। ইন শর্টে শুধু বলি যে ওটা 19 সালে বা 18 সালের দিকে ম্যাডামের একটা রিসার্চ থেকে শুরু হলো যে বাংলাদেশের এই সেটেলমেন্টের যে ব্যাপারটা, মানে আমাদের যে চেঞ্জিং ডেল্টার যে ব্যাপারটা, এইখানে মানুষগুলো বাসা চেঞ্জ করে ফেলে। সো একদম যাতে আলট্রা পুয়ার তাদের মানে একজনের কোনো একটা স্ট্রাকচার কেমন হয় সেটা নিয়ে বেসিক্যালি রিসার্চ আকারে শুরু হলো। পরবর্তীতে কোভিড টাইমে ওইটার একটা স্ট্রাকচার ধীরে ধীরে একটা রিয়েল ইয়েতে আবহ হয়ে চলে গেল। আমি খুব শর্টে পুরো একটা চেষ্টা করলাম। আমরা একটু বিস্তারিতই যদি শুনি। জানতেই পারি বিস্তারিত আপনি বলতে পারেন। বিস্তারিত বলতে 19-এ যখন আমি যখন কাজ করতেছি ম্যাডামের সাথে, তখন আসলে ওই রিসার্চটা চলতেছে। তখন শারজা ট্রায়াঙ্গেলে থেকে ম্যাডামকে একটা ফান্ডিং দেওয়া হলো যে কোনো একটা রিসার্চের জন্য। তো উনি তখন ঠিক করলো যে এই জনগোষ্ঠীর যে এটা খুব একটা ইউনিক জায়গা, এইটা নিয়ে আমরা একটু কি করা যায়। তো আমার ইনভলভমেন্টের জায়গাটা ছিল ওইটার উপরে একটা ডকুমেন্টারি তৈরি করা, যেটা শারজাতে দেখানো হলো। তো ওইটা হচ্ছে ফার্স্ট ওনার সাথে কোলাবোরেট করা বা একসাথে আমরা পরে শারজাতে গেলাম। সো ওইটা ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স হলো। পরবর্তীতে আরো অনেক প্রজেক্টে কাজ করলাম। খুদিবাড়ির যেহেতু বলতেছি, কোভিডটা আসার পরে ম্যাডামের অফিসে তখন ম্যাডাম ওইটাকে আচ্ছা এটা তো রিসার্চ হয়েছে, এটা থেকে আমরা কিছু করতে পারি কিনা। দেন উনি কয়েকটা ওরা কিছু প্রোটোটাইপ তৈরি করলো। টার্গেট ছিল ওরা, আমি এক্সাক্ট মনে নেই, বাট মোটামুটি $100 মধ্যে একটা বাড়ি যাতে ওরা তৈরি করতে পারে এরকম একটা মডেল থেকে। পরে হয়তো আরেকটু বাড়ছে, এখন মানে $250 বা $300 হইতে পারে। তখন অ্যাকচুয়ালি $100 ছিল, হয়তো জিনিসের দাম বাড়ার কারণে। তো ওরা কিছু বেসিক জয়েনারি ব্যাম্বু স্ট্রাকচারের একদম বেসিক কিছু জিনিস নিয়ে কাজ করলো, যে একদমই লাইট ওয়েট হইতে হবে এবং
মুভেবল হইতে হবে, দ্যাট ইজ ওয়ান অফ, মানে ডিসমেন্টেল করে খুলে নিয়ে চলে যাইতে পারে, সেটা হচ্ছে একটা আইডিয়া ছিল। তো দেন ওরা এরকম কিছু তৈরি করলো, দেন ওরা অফিস থেকে মানে যখন মোটামুটি একটা কনফিডেন্স ওরা পাইলো যে এই প্রজেক্টটা করা যেতে পারে বা এই মডেলটা আমরা অ্যাকচুয়ালি বানাবো, একটা ওরা ঢাকাতে তৈরি করলো। দেন আমরা চাঁদপুরে একবার গেলাম রিসার্চ করতে, রিসার্চ বলতে লোকেশন চুজ করতে, যে কোথায় বানানো যায়। তো এইভাবে আস্তে আস্তে ইভলভ হলো। ওখানে কিছু ওদের সাথে কথা বলে, একদমই যারা ভূমিহীন, মানে ওইটা অ্যানাদার খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। চাঁদপুরের একদম চরের মধ্যে কোনো ধরনের বিদ্যুৎ নেই, মানে ওইটা আরেকটা দুনিয়া আর কি। ইন্টারনেট নাই, পানি পর্যন্ত নাই, পানি আনতে গেলেও 4 কিলোমিটার দূরে নৌকায় করে যাইতে হয়। ওইখানে কিছু লোকের জন্য প্রথম ওইটা বানানো হলো আর কি। তো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি বানানো হলো, ওরা থাকলো, পরবর্তীতে ওরা আবার যখন পানি উঠলো তখন ওটা নিয়ে চলে গেল। তো খুদিবাড়ি অনেক একদমই শুরুতে যখন আপনি কাজ শুরু করলেন তখন আপনার মাথায় ছিল যে আমি ঘোরাঘুরি করব, বিভিন্ন স্ট্রাকচারগুলো দেখবো, এরিয়াগুলো দেখবো, নিজেকে এক্সপ্লোর করবো এক কথায়। দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে গিয়েও আপনি কাজ করেছেন বেশ অনেকগুলো দেশে। আমরা একটু সেই গল্পটা শুনি। প্রথম অবভিয়াসলি 19 সালের শারজার, ওইটাই হচ্ছে ফার্স্ট ওইভাবে কোনো আর্কিটেক্টদের সাথে কোলাবরেট করার সুযোগ। ওইখানে যে একটা প্রচুর অনেক আইডিয়া হলো, দেখার সুযোগ হলো, প্রজেক্ট তুললাম। তখন ডেনিশ একটা ফার্ম ছিল সেব্রা, ওদের সাথে কাজ করলাম। তো পরবর্তীতে আমার মানে তখন ফার্স্ট চয়েস অবভিয়াসলি তখন ছিল ইন্ডিয়া, বিকজ মার্কেটটা আরো বড়। তো আমি যেহেতু চাচ্ছিলাম যে আরো ভালো আর্কিটেকচার গুলোকে করতে, তখন ইন্ডিয়ার ফেমাস আর্কিটেক্ট বিভি দোষী, ওনার ওখানে গেলাম, ম্যাডামের থ্রু দিয়ে গেলাম, মানে ওনার সাথে পরিচয় ছিল, উনি পরিচয় করে দিল যে ও ভালো কাজ করে। তো দোষীর ওখানে গেলাম। দোষী উনি মারা গেছেন। উনি হচ্ছে সাউথ এশিয়ার সবচেয়ে প্রথম প্রিজগার অ্যাওয়ার্ড উইনিং আর্কিটেক্ট, তো মানে ইন্ডিয়ার সব থেকে বড় আর্কিটেক্ট ওই অর্থে। তো ওইটা নিয়ে আমি তখন প্ল্যান করতেছিলাম যে ইন্ডিয়াতেই আরো হয়তো ওখানে বিজয় জৈনের অফিসে, মানে এরা মোটামুটি ইন্ডিয়ার টপ টায়ার আর্কিটেক্টস আর কি। তো ওনাদের অফিসে গেলাম, আমি ইনফ্যাক্ট দোষী বাসাতেই ছিলাম। তো বেশ একটা ভালো তৈরি হচ্ছিল। তো আমি তখন ভাবতেছি ওকে ঠিক আছে, বাংলাদেশের যেগুলো আমি করতেছি এগুলো সব থেকে সেরা আর্কিটেকচার গুলো করতেছি, সো আমি ইন্ডিয়াতে ওইভাবেই কন্টিনিউ করবো। দেন কোভিড কেম অ্যান্ড 2-3 বছরের একটা বিশাল ব্লকেজ। তো ওই সময় তখন যেটা হলো যে আবার বাংলাদেশেই প্রচুর কাজ করা হলো। ওই সময় মানে পাগলের মতোই কাজই করলাম। কোভিড টাইমটাতে কি করলেন? প্রচুর কাজ ছিল তখন, মানে বসে থাকেননি? না, কখনো এইভাবে বসে থাকা হয়নি। কিছুর সময় একটু লকডাউন যখন ছিল তখন ওই যে অ্যানিমেশন নিয়ে কাজ করতাম। সো মানে ওইভাবে মানে কোভিড টাইমে খুবই প্রোডাক্টিভ টাইম। কেমন প্রোডাক্টিভ কাজ কেমন ছিল? স্পেশাল কি কাজ করলেন? একটা স্পেশাল কাজ যেটা আমার জন্য খুব ইন্টারেস্টিং ছিল ওই সময়, সেটা হচ্ছে সংসদ ভবনের উপরে আমি একটা অ্যানিমেশন তৈরি করছিলাম ওই সময়। ওইটা ওই পরিমাণ সময়, এখন অবশ্য ওই সেম কাজ করতে হয়তো আমার আরো অনেক সময় কম সময় লাগবে বিকজ অফ এআই এন্ড আদার্স। তখন একটা প্রপার অ্যানিমেশন করতে ওই একটা পিসি এবং একটা ইন্টারনাল সেটআপ দিয়ে খুবই ডিফিকাল্ট ছিল। আমার অলমোস্ট 6 মাস ওই পুরো প্রোডাকশনটার জন্য লাগছিল, কিন্তু ওইটা করে অনেক কিছু শিখছি। প্রথম কথা ওইটা খুব ভালো হয়েছে, মানে সবাই ওটাকে খুব আই করছিল, কারণ আমার একটা টার্গেট ছিল যে আমি সংসদ ভবনের উপর, যেহেতু অবভিয়াসলি আর্কিটেকচার ফটোগ্রাফি নিয়ে কাজ করি, আর বাংলাদেশে সংসদ ভবন ইজ লাইক আমাদের তীর্থস্থান আর কি। তো এটা নিয়ে কিছু করা যায়, কিন্তু সংসদ ভবন তো অবভিয়াসলি আমার অ্যাক্সেসের বাইরে আর কি। তো আমি তখন চিন্তা করতেছিলাম যে এটাকে অন্য কি করা যায়। দেন আই থট যে যেহেতু আমি অ্যানিমেশন পারি, লেটস ডু আ ফিল্ম, যেটা শর্ট ফিল্ম, যেটা সংসদ ভবনেরই ইন্টারনাল জিনিসগুলো নিয়ে আমি কাজ করবো, ওর ফর্ম নিয়ে, ওখানে আলো নিয়ে। তো সেইটা আসলে ওইটা খুবই ওইটা অনেক খাটনি গেছে, বাট ওইটা আসলে ওয়ান অফ মাই ওই সময় হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি ইন্ডিয়াতে কাজ করে আসলেন এবং সেখানে যে মেন্টর ছিল আপনার, উনি বেশ বিখ্যাত একজন মানুষ। তার সাথে কাজ করে আসার পর দেশে যখন আবার কাজ শুরু করলেন, নিজেকে কি একটু নতুনভাবে আবিষ্কার করা শুরু করলেন যে কাজের জায়গাটা বা আগের দৃষ্টিভঙ্গিটাই অনেকখানি ডিটেইল হয়েছে? প্রতিদিনই হচ্ছে, হ্যাঁ, সেটা ফর শিওর, সেটা অবশ্যই। এবং ওটা আসলে ফ্রেন্ডশিপ হসপিটালে কাজ করাটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল। কেন ছিল সেটা বলি একটু। হেলেন বিনেট নামে একজন ফটোগ্রাফার আছেন, উনি খুবই সিনিয়র, 60-65 উপরে বয়স, মানে আর্কিটেকচার ফটোগ্রাফির খুবই লিজেন্ডারি পারসন। উনি 1970 থেকে কাজ করতেছে। তো উনি আসলে ওনাকে বেসিক্যালি শুট করার জন্য নিয়ে আসা হয়েছিল। এই নিউজটা আমি জানতাম তখন। এখন যদি আমার সাথে হেলেনের খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, তখন অবভিয়াসলি ও আমাকে চিনতই না, বা আমি শুধু দূর থেকে জানতাম যে এরকম আছে। তো ও যেহেতু ওই প্রজেক্টে গেছে, ফ্রেন্ডশিপ হসপিটালটা চুজ করার অন্যতম রিজন ছিল হেলেন বিনেট ওই প্রজেক্টটা তুলতেছে, যেটা বললাম তখন বাইরে থেকে ফটোগ্রাফার আসতো। তো আমি চেষ্টা করছিলাম যে ওর ওই এই জন্যই ওই প্রজেক্টটা তুলছিলাম আমি। এবং যখন আমরা সাবমিট করি বা বিভিন্ন জায়গায় পরে অ্যাওয়ার্ড বা অনেক জায়গায় এটা যখন পাবলিশ হয়েছে, এটা খুবই ওয়াইডলি পাবলিশ হয়েছে এই প্রজেক্টটা। তো তখন
তখন সব বেশিরভাগই দেখা গেছে যে আমার প্রজেক্টে আমার ছবিগুলো ইউজ করা হয়েছে, তো ওইটা আমাকে খুব কনফিডেন্স দিচ্ছিল আর কি। তো ওইটার পর থেকে এমনি আমি তখন থেকে মোটামুটি একটা আমার ছিল যে, এবং আরেকটা হচ্ছে যে আমি খুব একটা ফলোতে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় ক্রিয়েটিভ কাজের মানে এন্ডলেস অপরচুনিটি থাকে, তো একজনকে ফলো করার থেকে আপনি আপনার, তো হেলেনের সাথে কাজ করতে যে এমন না যে আমি হেলেনকে ফলো করার চেষ্টা করছি, আমি চেষ্টা করছি যে ওর সাথে করে আমি আমার আইডেন্টিটি রাখতে পারি। তো এটা এই জন্য বললাম যে এটা করার পর থেকে আমি মোটামুটি বুঝতে পারতেছিলাম যে কোন দিকে কাজটা করা দরকার আর কি। ওই আইডিয়াটা তখন মোটামুটি হচ্ছিল আর কি। অনুকরণ না, মানে অনুসরণের একটা চেষ্টা। শেখা অবশ্যই শিখবো, ওর কাছ থেকে, সবার কাছ থেকে শিখতেছি, বাট মানে আলাদা আইডেন্টিটি যাতে, মানে যে কোনো ক্রিয়েটিভ মানুষের যাতে যেটা খুব বেশি ড্রিম থাকে যে আমি কাজ করব কিন্তু আমার নিজস্ব সক্রিয়তা থাকতেই হবে আর কি। ওইটা ছিল আর কি। এর বাইরেও তো আপনার বেশ কিছু উল্লেখযোগ্য ফটোগ্রাফি রয়েছে, স্থাপত্য বিষয়, অনেকগুলো প্রজেক্ট, সেগুলো নিয়েও যদি একটু ছোট ছোট করে শুনি। সবগুলোর নাম আসলে একবারে সরি আমি আসলে মানে লিস্ট দেখে বলতে পারবো এরকম, মানে এত প্রজেক্টে কাজ করা হয়েছে। আপনার মনে পড়ছে মানে এরকম? আপনাদের এই যে পাশের বিল্ডিংটা বলতে পারি, এইটা খুব ইন্টারেস্টিং ছিল, এই যে আরএসডি যে বিল্ডিংটা আর কি, ওইটা যদিও বিল্ডিংটা শেষ হয়নি একটা পোর্শন, বাট ওইটার একটা মজার শট ছিল যেটা খুবই ইন্টারেস্টিং ভাবে হাইলাইটেড হয়েছিল। বাংলাদেশের প্রথম আগা খানের সাথে আমরা কোলাবোরেট করলাম, যেটা খুব বড় একটা অ্যাওয়ার্ড, রিবা অ্যাওয়ার্ড বাংলাদেশ প্রথম পাইলো। এখন পর্যন্ত 4টা মনে হয়, 4টা না 3টা পাচ্ছে, পাইছে। তো এইরকম যত ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড গুলো তখন পরবর্তী, বা ধরেন একটু বাইরের কাজ বলতে, মানে বাংলাদেশের বাইরের কাজ বলতে উইগুর আর্কিটেক্টসের একটা ইয়ে ছিল যে টার্কিশ এম্বাসি, সুইস আর্কিটেক্টদের সাথে কাজ করা হয়েছে। সো অনেক, মানে আমি আসলে লিস্ট দেখলে অনেক কিছু রয়েছে আপনার এই স্থাপত্য বিষয়ে উল্লেখযোগ্য কিছু ফটোগ্রাফি তো আছেই, যেটি আপনি কিছু বললেন, আরো কিছু রয়েছে আমাদের আর্কাইভে আমাদের কাছে, আমরা যেটি দর্শকদেরকে দেখাবো। দর্শক চলুন কিছু ছবি দেখে আসি স্থাপত্য বিষয়ে তার আলোকচিত্রী। দেখে নিলাম বেশ কিছু আলোকচিত্র, আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। এত চমৎকার চমৎকার ছবি তুলেছেন, কখনো নিজের ছবি দেখে একটু অন্যরকম হয়ে যায় না মন, যে এত ভালো কাজগুলো আমি করলাম? আমি মানে আরো অনেক কিছু করার, যে বললাম যে সেটা আসলে মানে আমার হিসাবে এটা এখনো বিগিনিং স্টেজে, তো ওইরকম না আর কি। আমি একটু জানতে চাই যে এই যে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিভিন্ন স্থাপনার ছবি আমরা এখানে দেখলাম, মানে এ ধরনের কাজ করতে গেলে তো আসলে একটা দায়িত্ববোধও কাজ করে আমার মনে হয়। সেই জায়গাটা আসলে মানে কতটা আলাদা বা অনেক আলাদা। শুরু যখন করতেছিলাম তখন ছিল যে ছবি তোলা, এখন যেটা হচ্ছে একটু আগে বলতেছিলাম যে ইটস মোর কোলাবোরেশন। এখন যেটা হয়ে গেছে যে আমরা মানে আমি প্রথমত আমি স্থাপত্য মানে আর্কিটেক্ট হওয়ার কারণে একটা সুবিধা হয় আমার সাথে যারা কোলাবোরেট করে। সো আমরা যেটা করি আসলে মানে প্রজেক্টের শেষ নেই, বাংলাদেশের মডার্ন আর্কিটেকচার অনেক ভালো, আমাদের এখন ইয়াং আর্কিটেক্টরা বা আমাদের যে কন্টেম্পোরারি আর্কিটেকচার অনেক ভালো, কিন্তু আমি চেষ্টা করি যে এমন প্রজেক্ট যেখানে আসলে কিছু একটা বের করার আছে। আমার কাজ হচ্ছে ওই প্রজেক্টটার মানে সোলটা বের করে আনা, সোজা কথায়। মানে একটা হচ্ছে সুন্দর ছবি, সেটা আসলে কম বেশি সবাই করতে পারে, এখন ভালো একটা মোবাইলেও ভালো ছবি উঠে আর কি। আমাদের অ্যাজ অ্যান আর্কিটেকচার ফটোগ্রাফার মেইন জব হচ্ছে বিল্ডিংটাকে ইন্টারপ্রেট করতে পারা আর কি। তো ওইটার জন্য আমরা যেটা করি যে মোর আর্কিটেক্টের সাথে শুরু থেকেই বসি। অনেক সময় এমনও হয় যে প্রজেক্টের শুরু থেকেই বা কনস্ট্রাকশন ফেজেই আমরা একসাথে বসে চিন্তা করি বা প্ল্যান করে শুরু করি যে কিভাবে এই প্রজেক্টটাকে আমরা হাইলাইট করব, কোন অংশটাকে আমরা বেশি এমফাসিস দেবো, এটাকে কিভাবে প্রেজেন্ট করা যায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, এটাকে কিভাবে দেখানো যায়। কারণ মোস্ট অফ দ্য কেসেস আর্কিটেকচার ফটোগ্রাফার আর্কিটেকচার ওয়ার্ল্ডে ইম্পর্টেন্ট, কারণ আর্কিটেকচার ফটোগ্রাফারের থ্রু দিয়ে বিল্ডিং গুলো দেখা হয় মোস্টলি। অনেক জুরি হয় ওই ছবিগুলো দেখে, মোস্ট অফ দ্য কেসেস জুরার আসারও সুযোগ হয় না ওই সাইটে, কারণ সারা পৃথিবীতে অনেক জায়গায় ছড়ায় আছে। সো দ্যাটস ওয়াই যে কোনো জায়গায় ওইখানের আর্কিটেকচার ফটোগ্রাফার খুব একটা ক্রুশিয়াল ইয়ে তৈরি করে। তো ওইটাই হচ্ছে এখন মোর মানে ছবি তোলার থেকে, ছবি তোলার জাস্ট একটা পার্ট, মোস্টলি হচ্ছে বিল্ডিংটাকে আমি কিভাবে ইন্টারপ্রেট করতে পারতেছি সেটা নিয়ে বেশি কাজ করা। বর্তমানে আমরা এআই এর যুগে বাস করছি,
এই যে একটা পরিবর্তন এবং এই পরিবর্তনকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, এই বিষয়টা আপনি কি বলবেন? এখন আরো এক্সাইটিং আমার কাছে মনে হয়, অপরচুনিটি অনেক বেশি। রিসেন্টলি মানে আমি অনেক ধরনের বাইরেও অনেকগুলো স্টার্টআপের সাথেও কানেক্টেড। একটা আমরা রিসেন্টলি খুব, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড, সেটা হচ্ছে রেন্ডারম্যান নামে। সেটা বেসিক্যালি আর্কিটেকচারাল প্রেজেন্টেশনের একটা এআই প্ল্যাটফর্ম। এটা আমরা বেটা লঞ্চ করছি, মানে এখনো অফিসিয়াল লঞ্চও হয় নাই, বাট স্টিল একটা বিশাল চাহিদা পাচ্ছি। এটা একটু ডিফিকাল্ট ছিল আমাদের জন্য বাংলাদেশে বসে এরকম একটা কিছু করতে যাওয়া। প্রথমত এগুলোতে খুব একটা কেউ অ্যাপ্রিসিয়েটও করে না যতক্ষণ না পর্যন্ত এটা সাকসেসফুল হয়, তার আগ পর্যন্ত সবাই লেগ পুলিংই থাকে। সো ওই রকম একটা জায়গায়, বাট আমি যেহেতু এই ইন্ডাস্ট্রিটা অলমোস্ট 10 ইয়ার্স কাজ করতেছি, এই প্রেজেন্টেশন বা আর্কিটেক্টদের কাজ কিভাবে করা যায়, আই নিউ দ্য মানে দেয়ার ইজ এ বিগ প্রবলেম আর্কিটেকচার সবসময় ফেস করে, যে কিভাবে প্রেজেন্ট করতে হবে প্রজেক্টটা, কিভাবে করে, এবং এটার জন্য প্রচুর আনপেইড লেবার খাটতে হয় আর্কিটেক্টদের। এবং আর্কিটেকচার বাংলাদেশ যেহেতু অত রিচ কান্ট্রি না, আর্কিটেক্টদের পেমেন্ট বা সবকিছু মিলে যে এত খাটনিতে যে খুব বেশি রিটার্ন থাকে তা না, খুব কয়েকজনের থাকে, বাকিরা স্ট্রাগল করে আর কি। সো সেইখানে থেকে আমরা চেষ্টা করতেছিলাম এমন একটা কিছু করা যেটা মোর ফিউচারে ওরিয়েন্টেড, এবং সেটা অবভিয়াসলি এখনকার কোনো কিছু চিন্তা করতে গেলে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া করা ডিফিকাল্ট। সো আমরা অলমোস্ট 1 বছর বেশি আমরা এটা নিয়ে মোটামুটি রিসার্চ লেভেলে কাজ করতে, এই ডিসেম্বরে ফাইনালি আমরা একটা বেশ ভালো রেজাল্ট পাওয়া শুরু করলাম। সো জানুয়ারি 1 তারিখে যেন আমরা বেটা লঞ্চ করে দিচ্ছি। তো ওইটা খুব ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে আর কি। সো ওইটা আমাদের নেক্সট হয়তো আমরা যদি ফাইনাল অফিসিয়াল লঞ্চ হয়ে গেলে, ওইটা আমাদের মেইন টার্গেট। এটা আসলে SaaS বেসড, মানে সফটওয়্যার এজ এ সার্ভিস। তো এটা মোর ইন্টারন্যাশনাল ইয়েতে, বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল। ওখানে অনেকগুলো ক্রিটিক্যাল ইয়েও আছে, পেমেন্ট টানার অনেকগুলো ঝামেলা এখনো সলভ করে পারিনি আমরা, এখন অনেক নুব ওই ব্যাপারে। বাট আমাদের প্ল্যানিংটা হচ্ছে এখানে একবার যদি এটা মোটামুটি মুভ করে যায়, অলমোস্ট প্রায় 1000-এর উপরে আমাদের ইউজার বাংলাদেশি। সো ইন্টারন্যাশনালি অনেকে দেখি যে ঢুকতেছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু আমরা এখন পেমেন্ট বা ওই জিনিসগুলো অন করে পারিনি। ওইগুলো করলে হয়তো, মানে ওইটাই আমার মেইন টার্গেট, যে আমি ফ্রম ঢাকা আমি এটাকে ইন্টারন্যাশনালি ইয়ে করতে চাই। ওটা আরেকটা বেশ ডিফিকাল্ট ফেজ, সেটা নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হবে, অত আর না করি। যেহেতু এই প্রসঙ্গে আমরা চলে আসলাম, একটু জানি যে আমরা তো জানি যে এটার পজিটিভ দিকের পাশাপাশি প্রত্যেকটা সেক্টরে আসলে এটার একটা নেগেটিভ দিক রয়েছে। আমি যদি আর্কিটেকচার, স্থাপত্য এবং একই সঙ্গে স্থাপত্য আলোকচিত্রিতের প্রভাব, নেগেটিভ প্রভাবগুলো আসলে কি হতে পারে? এআইতে নেগেটিভ কিনা জানি না, বাট ভার্সন চেঞ্জ হবে, ফরম্যাটটা চেঞ্জ হবে। যেরকম আমরা একটা মডেল ডেভেলপ করছি, যেটা টিপিক্যাল ইন্টেরিয়ারের ছবি যেগুলো আমরা মোবাইলে তুলি, ওইটা আপনি একটা ক্লিক করে ওইটাকে একটা খুব প্রফেশনাল ছবি বানায় ফেলতে পারবেন, সেম প্রজেক্টটাই আর কি, জাস্ট ওর লাইটিংটাকে আপলিফট করে ফেলবেন। তো সেটা আমি যদি এখন রেজাল্ট নাই আমার হাতে, দেখালে খুবই শকিং ছিল। তো ওইটা যখন আমি ফার্স্ট করা পসিবল হয়েছিল, বাট আই নিউ প্রসেসটা পসিবল। কারণটা বলি, সেটা হচ্ছে আমি প্রচুর মানে আর্কিটেকচারের বাইরে আরেকটা বড় মার্কেট আছে আমাদের, সেটা হচ্ছে হোটেল এরিয়ার বা এই টাইপের 5 স্টার হোটেল চেইন। তো আমি এরকম ইন্টারন্যাশনাল অনেকগুলো চেইনের সাথে কাজ করছি। তো যেটা হয় যে ওইখানে যে ছবিটা আমরা ফাইনালি দেখি, ওইটা আসলে 70% আসলে এডিটেড থাকে, 70% বা ইভেন 75-80% বললেও ইয়ে না। সো অলমোস্ট এভরিথিং শিফট করানো হয়। তো ওইটা আমাদের এক্সপার্টিস, যে আমরা এটা করতে পারি। ওইটাও একটা মার্কেট, যেটা আগে বাইরে থেকে ফটোগ্রাফার আসতো আর কি। তো ওইটা করতে যে আমি তখন রিয়েলাইজ করলাম যে ছবিটা আসলে 80% এডিট করার পরেও সেল করা যায়, এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই থাকে। যখন ইন্টারন্যাশনাল ইয়ে থাকে, হোটেল চেইনগুলোর একটা একদম স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, লোকাল থেকে না, একদম মেইন এর থেকে আসে। তো ওইটাকে ওইভাবেই ওরা চায়। দেন আই রিয়েলাইজ যে এটা যদি করা পসিবল, তাহলে খুব একটা চেঞ্জ থাকার কথা না। তো এআই জাস্ট ওইটাকে, আমি ওই প্রসেসটাকেই, এই যে বিশাল প্রসেসটা হয়তো আমার একটা এডিটিং টিমের হয়তো 1 মাস লেগে যাচ্ছে, আমি ওইটাকে চেষ্টা করছি ট্রেন করে একটা ছোট মডেলে ডেভেলপ করা। তো ইটস মোর অ্যাডাপ্টেবিলিটি, নাথিং এলস। মানে আমি চাই আর না চাই, দুনিয়া তো আগাবেই। সো ইটস বেটার আপনাকে অ্যাডাপ্ট করে নিতে হবে আর কি। ট্রু, একদমই তাই। আমরা সেভাবেই নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং নিয়ে যাব। এবং এই যে স্থাপত্য বিষয়ে আলোকচিত্রী, এটিও আসলে অনেক আপডেট হয়েছে। কিন্তু যখন আপনি শুরু করেছিলেন, আপনি বলছিলেন যে তখন আসলে এটা নিয়ে এরকম চিন্তা ভাবনা করাটাই ছিল ডিফিকাল্ট। এবং এখনো মনে হয় খুব একটা যে এই বিষয়ে আসছে, বিষয়টা এমন নয়। তারপরও আপনার কাছ থেকে ছোট্ট করে জেনে বিদায় নিতে চাই, সেটা হচ্ছে যে আসলে কতটা সম্ভাবনাময় স্থাপত্য বিষয়ে আলোকচিত্রী বিষয়টা স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টের জন্য প্রথমত দুইটা ব্যাপার, একটা হচ্ছে প্রফেশন হিসেবে যদি যাই সেটা একটা ভাবে বলবো, আর একটা হচ্ছে স্টুডেন্ট হিসেবে আমি বলি সবাইকে, আমার স্টুডেন্ট এখন আমি যেহেতু অনেক ক্লাস নেওয়া হয়, যে শেখার জন্য বা বিল্ডিং দেখার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা যদি করা হয়, ইনফ্যাক্ট আমরা আর্কিটেকচার পড়ার সময় ফটোগ্রাফির একটা ইম্পর্টেন্স থাকেই, কারণ আর্কিটেকচার খুবই মাল্টি ডিমেনশনাল সাবজেক্ট। সো এটা যত করবে তার জন্যই ভালো। আর প্রফেশন হিসেবে আমার কাছে মনে হয়, মানে এটা ডিপেন্ডেন্ট অন দ্য বাংলাদেশের আর্কিটেকচার মার্কেট, পুরোটাই আর্কিটেকচার বা রিয়েল এস্টেট মার্কেটের সাথে কানেক্টেড। বাট স্টিল আমি যেটুকু বুঝি, আমার কাছে অ্যাটলিস্ট যে পরিমাণ কাজ
কাজ থাকে আমার কাছে মনে হয় মার্কেট অনেক বড়, এখনো প্রচুর স্কোপ আছে। আমি হয়তো খুব ছোট একটা পোর্শন সার্ভ করতে পারি। এখন আমি চিনি মানে যারাই আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি সবাই একেবারে খুব ক্লোজ ভাবে চিনি, ম্যাক্সিমাম 10 জন মানুষ আছে হয়তো, বাট ইন্ডাস্ট্রিতে আরো বড়। সো আমি যতটুকু জানি যে এর বাইরে হয়তো আরো 30টা স্টুডেন্ট আছে এখন আর্কিটেকচারে পড়তেছে, ওরা হয়তো প্ল্যান করতেছে যে দিস ইজ আ ফিল্ড আই কুড চুজ আর কি। সো আই থিঙ্ক চান্স আছে, বাট আমি চাবো যে এটা ইন্টারন্যাশনালি যাক, আরো ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আজকে you so গল্প much করে, এবং আপনাদেরকেও। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ।